কোম্পানিতে ঢুকতে না ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, আর আমার হাত থেকে আমার অফিসের কাগজপত্রও পড়ে গেল। সরি সরি, আমারই ভুল হয়েছে। সরি সরি। আমারই অন্যদিকে খেয়াল ছিল, সরি। আসলে আমি ইন্টারভিউ সম্পর্কে ভাবছিলাম, কি জিজ্ঞেস করবে পার মতো, এসব ভাবতে ভাবতে আসছিলাম, মনটা অন্যদিকে চলে যায়। তখনই ধাক্কাটা খাই। আমিও সরি, আমারও অন্যদিকে খেয়াল ছিল। সরি সরি, এই বলে সেও তার মোবাইলটা ওঠাতে লাগলো। আমিও সরি সরি বলতেই আমি আমার জিনিসপত্র ওঠাতে লাগলাম। দুজনে একসাথে নেওয়ায় আবার দুজনে ঠোস খাইলাম মাথায়। দুজনে আবার মাথায় হাত ধরে উঠলাম। সরি সরি বলে আমি দাঁড়িয়ে রইলাম। সেও উঠে দাঁড়িয়ে রইল আর বলল, মনে হয় অনেক ব্যথা পেয়েছে। এই যে ছেলে, মন কোথায় থাকে? যত সব ফালতু, কোথা থেকে যে কোম্পানিতে আসে। এই বলে ওই মেয়েটি চলে গেল। মনে মনে বললাম, ইন্টারভিউ দিতে আসলাম, শুরু হলো সমস্যা। আল্লাহই জানে পরে কি হবে। আমি কিন্তু আরো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু হয়নি। টাকা লাগে, কিন্তু আমার বাপের এত টাকা নেই। চলেন আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাব্বির, মাস্টার শেষ করলাম, চাকরি খুঁজছি, পাচ্ছি না। বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানায়। ইন্টারের পর থেকেই ঢাকায় ব্যাচেলার থেকেই পড়ালেখা করেছি। আমি তেমন একটা বড়লোক না, মধ্যবিত্ত। আমার বাবা কৃষিকাজ করে। আমি এবং আমার বোন, আমরা দুই ভাই বোন। বাড়ি থেকে আর কত টাকা আনবো? বাবার শরীর তেমন একটা ভালো না। আমার বন্ধু সাকিব, আমি আর সে একসাথে ব্যাচেলার থেকেছি। তারও আমার মতো অবস্থা, পরিবার আমার মতোই। বাবার ছোট মুদির দোকান, তারাও দুই ভাই। আজ আমরা দুই বন্ধু মিলে চাকরি খুঁজতেছি, পাচ্ছি না। আবার এদিকে বাড়িওয়ালা বলতেছে বাড়ি ছেড়ে দিতে। বাড়িতে বলে ব্যাচেলার ভাড়া দেবে না, ফ্যামিলি ভাড়া দেবে। তাই বাড়িটা ছেড়ে দিতে হবে। তাই দুজনে মিলে বাড়ি খুঁজতেছি। আপনারা তো জানেনই, ঢাকা শহরে ব্যাচেলার বাসা ভাড়া পাওয়া কতটা কঠিন। অবশেষে পাইছি। 10-15টা দিন ঘুরে উঠেছি, 2 দিন হয়েছে। এসে একটা চাকরির আবেদন করলাম। ভাগ্য ভালো, এই চাকরিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হলো। যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব, সেই কোম্পানিটা দেশের অনেক নামকরা কোম্পানি। সেই কোম্পানিতে ঢোকার সময় এই মেয়েটার সাথেই ধাক্কা। তার পরনে ইন্টারভিউ দিতে আসলাম। ইন্টারভিউ অনেক ভালোই হলো। ম্যানেজার সাহেবকে বললাম, স্যার আমার কি চাকরি হবে? হতে পারে, তোমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, দেখা যাক। থ্যাংক ইউ স্যার। স্যার আমার পরিবারের অবস্থা বেশি একটা ভালো না, স্যার আমার ব্যাপার একটু দেখবেন। বললাম মন মরা হয়ে। স্যারের কথা থেকে মনে হচ্ছে স্যার অনেক দয়ালু। আচ্ছা দেখবো। আসলে কোম্পানির পোস্টে অনেক লোক ইন্টারভিউ দিয়েছে, তাই আমি তোমার ব্যাপারে দেখবো। তোমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, তোমার ব্যাপারে আমি বসের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তোমার কাছে 2-1 দিনের ভিতরে কল যাবে, তার ভিতরে তুমি আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ স্যার, আমার ব্যাপারটা একটু দেখবেন। ওকে, যাও। সালাম দিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি সাকিব বসে রয়েছে। আজ তাকেও খুশি দেখাচ্ছে। কিরে দোস্ত, ইন্টারভিউ কেমন হলো? ভালো, অনেক ভালো। তোর কেমন হয়েছে? ভালো, অনেক ভালো। ম্যানেজার বলছে আগামীকাল যাওয়ার জন্য। আমি খুশিতে তাকে জড়িয়ে ধরলাম। দোয়া করি তোর চাকরিটা যেন হয়। তোদের কোম্পানির ম্যানেজার কি বলল? বলছে 2-1 দিনের ভেতরেই ফোন দেবে। দোয়া করি তোরটা যেন হয়। দুজনে কথা বলে খেতে বসলাম। আর বলিস না, অফিসে ঢুকতে না ঢুকতেই একটা সমস্যা হলো। এক মেয়ের সাথে ধাক্কা খেলাম। তারপর? তারপর সরি সরি, মেয়েটাও সরি সরি বলল। তারপরে? আমিও সরি সরি বলতেই আমার জিনিস কাগজপত্র ওঠাতে লাগলাম। আর এদিকে মেয়েও তার মোবাইল ওঠাতে লাগলো। দুজনে একসাথে নেওয়ার আবার ঠোস। দুইটা বকা দিয়ে চলে গেল। ও, খাইতে খেতে বিকাল হয়ে গেল। পরের দিন সাকিব অফিসে চলে গেল। আমি বাসায় বসে আছি, এমন সময় একটা ফোন আসলো। তাড়াতাড়ি ধরে দেখি বাড়ি থেকে ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, তোমার শরীরটা কেমন? ভালো তো? বাবার শরীরটা কেমন? আমার শরীরটা ভালোই, কিন্তু তোর বাবার শরীরটা ভালো নেই। তো বাবা, তোর চাকরির কি খবর? চাকরি হয়েছে? না মা, চাকরি হচ্ছে না। ইন্টারভিউ দিতেছি, আশা করি হয়ে যাবে। বাবা, ঢাকা শহরে চাকরি পাওয়া এতটাও সহজ না। তুই এক কাজ কর, বাড়িতে চলে আয়। বাবার কৃষি জমিটুকু দেখিস। তুমি যত কথাই কও, আমি চাকরিই করব। তোর কি ঢাকা শহরে মেয়েটে পছন্দ আছে? মা তুমি সব কি বলতেছো? মানে তোর বিয়ের ব্যাপারে। মা আমি এখন বিয়ে করব না, আগে চাকরি পাই। 2 বছর চাকরি করে কিছু টাকা জমাবো, নিজের জায়গায় সেটেল হব, তারপর বিয়ের চিন্তা। এখন এসব কথা বাদ দাও তো। আচ্ছা বাবা, তোর যখন মন চায় সে সময় করিস। মা সাদির কাছে মোবাইলটা দাও তো। সাদি আমার ছোট বোন, সেইবার এইচএসসিতে পরীক্ষা দেবে। দিতাসি। কে, তোর কি অবস্থা? পড়ালেখা কেমন চলে? ভালো। তোর চাকরি হয়েছে? না রে, আশা করি হয়ে যাবে।
সামনে টেস্ট পরীক্ষা, দোয়া করিস। আচ্ছা, বাবা কি বাড়িতে? না। তাহলে রাইকে দেই, দোয়া করিস। আচ্ছা। মনটা খারাপ হয়ে গেল। আমি 2 মাস ধরে চাকরি খুঁজতেছি, একটা চাকরি পাইতেছি না, কি পোড়া কপাল। এদিকে বাড়ির অবস্থাও ভালো না। এসব ভাবতে ভাবতে আবার একটা ফোন আসছে, তাড়াতাড়ি ধরে দেখি সাকিব। দোস্ত, চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন পোস্টে? বেতন কত? বসের সেক্রেটারি, বেতন 70,000। তোর কি অবস্থা? কোম্পানি থেকে ফোন আসছে? না রে, মনে হয় কালকে দেবে। আচ্ছা, আমি আসতেছি। সাকিবের চাকরি হওয়াতে আমি অনেক খুশি। তার আমার মতোই অবস্থা। আল্লাহ আল্লাহ করতেছি কখন ফোন দেবে কোম্পানি থেকে। কখন যে ঘুমাই গেলাম বলতেও পারলাম না। ফোনের আওয়াজে ঘুমটা ভাঙলো। মোবাইল ধরে দেখি প্রমি ইন্ডাস্ট্রি লিমিটেড লেখা, মানে কোম্পানি থেকে ফোন আসছে। হ্যালো, কে বলছেন? আমি প্রমি কোম্পানি থেকে বলছি। আপনি মনে হয় গতকাল ইন্টারভিউ দিয়েছিলেন। জি জি, আমি এই কোম্পানিতে গতকাল ইন্টারভিউ দিয়েছি। আপনি নিশ্চয়ই সাব্বির। আমি সাব্বির। আপনি তাড়াতাড়ি আমাদের কোম্পানিতে চলে আসেন। স্যার, আমি এখনই আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসেন। ওকে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে কোম্পানিতে চলে আসলাম। এসে ম্যানেজারের কাছে গেলাম, গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? আসো, কংগ্রাচুলেশন, তোমার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তোমাকে এখন আমাদের কোম্পানির বসের সাথে দেখা করতে হবে। তিনি যেই প্রশ্ন করবে সুন্দর করে উত্তর দেবে। তিনি খুব ভালো। থ্যাংকস স্যার। বসের অফিসটা কোন দিকে? তখন ম্যানেজার সাহেব একজনের পিএকে ডাক দিলেন এবং বললেন তার সাথে যাওয়ার জন্য। আমিও পিএর সাথে হাঁটতে হাঁটতে বসের অফিসে চলে আসলাম। পিএ অফিস দেখে চলে গেল। আমার তো বুকের ভেতর পানি নাই, না জানি কি হয়। আমি দেখলাম পিএ চলে যাচ্ছে, তাকে ডাক দিলাম এবং জিজ্ঞেস করলাম বস সম্পর্কে। পিএ আমার অবস্থা দেখে হাসছে, বলল, ম্যাডাম অনেক ভালো, তিনি অনেক বড় মনের মানুষ, আপনি যান, কিছুই হবে না। ম্যাডাম? এত বড় কোম্পানির বস ম্যাডাম? আমাদের বস প্রমি ম্যাডাম, তিনি খুব ভালো, আপনি যান। এই বলে পিএ চলে গেল। পিএর কথায় কিছুটা সাহস হলো। দরজার কাছে গিয়ে বললাম, মে আই কামিং ম্যাম? কামিং, আসেন। আমি সুন্দর করে ঢুকলাম অফিসে। ম্যাডামের দিকে চোখ পড়তে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরে, এ তো দেখি ওই মেয়েটা যার সাথে ধাক্কা খেয়েছিলাম। ম্যাডাম আমার দিকে চোখ পড়তেই প্রথমে অবাক হয়ে যায়, পরে নিজেকে ঠিক করে বলল, আপনি নিশ্চয়ই সাব্বির আহমেদ। আস্তে আস্তে সামনে গেলাম, গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা একদম করুণ। এই এসির মধ্যেও মনে হয় আমি ঘামে গোসল করতেছি। মনে মনে বলতেছি, এবারও মনে হয় চাকরিটা হবে না। আল্লাহ, আমার কপালে কি চাকরি নাই? দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমার অবস্থা থেকে হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ ম্যাম। আস্তে আস্তে বললাম, আপনি এরকম করছেন কেন? পানি খাবেন? জি ম্যাডাম। টেবিল থেকে গ্লাসটা দিল। এবার চলেন ম্যাডামের পরিচয়টা নিয়ে নেই। ম্যাডামের নাম প্রমি, এই কোম্পানির বস। বাবা ছিল কোম্পানির মালিক, হঠাৎ বাবাটা মারা যাওয়ায় কোম্পানির দায়িত্ব নিজে নিয়েছে অল্প বয়সে। মা আছে, মায়ের নাম শ্যামলী। প্রমি সাদা সুন্দরী, উন্নত নসিকা, সুন্দর কপাল, মোটামুটি লম্বা, যাকে বলে পারফেক্ট সাইজ। প্রেমে পড়ার জন্য ম্যাডামের সব কিছুই আছে। এক ঢোকে পানিটুকু খেয়ে ফেলি। থ্যাংক ইউ ম্যাম। এখন কেমন লাগছে? ভালো। তো আপনার বাড়ির সবাই ভালো? ভালো। আস্তে আস্তে বললাম, আপনি কি ভয় পাচ্ছেন? হুম কিন্তু কেন? ওই যে গতকাল আপনার সাথে ধাক্কা খেলাম, তারপর আপনার সাথে আবার ঠোস খেলাম। সেই রাগে যদি আমার চাকরিটা খেয়ে ফেলেন, তাই চাকরি হারানোর ভয় পাচ্ছি ম্যাডাম। ম্যাডাম আমার কথা শুনে হাসতেছে। আরে, ভয় পাবেন না। হাসি দেখে তো আমি শেষ। মেয়েদের হাসি এত সুন্দর হয়। আমি কিন্তু আগে কোনো মেয়ের সাথে প্রেম করি নাই, আর মেয়েদের সম্পর্কে জানিও কম। কেন ভয় পাবো না? আরে, আপনার চাকরির কিছুই হবে না। তার আগে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? আপনি যেই পোস্টে ইন্টারভিউ দিয়েছেন, সেই পোস্টের জন্য কতটুকু যোগ্য, কতটুকু পারবেন? ম্যাডাম, আমি জানি না এই পোস্টের জন্য আমি কতটুকু যোগ্য, কিন্তু ম্যাডাম আমার মনে হয় আমার কাজ আপনাদের হতাশ করবে না। ওকে, তোমার কথা আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। কাল থেকে অফিসে জয়েন করবেন। ওকে, ঠিক আছে ম্যাম। এখন যেতে পারেন। এই বলে নিজের কাজে মন দিল। চলে আসলাম। ভাবছিলাম হাসি মুখে বিদায় দেবে, কিন্তু না, এমন ভাব করলো যেন আমাকে চেনেই না। অফিস থেকে বের হয়ে সাহেবকে ফোন দিলাম, কই তুই? আমি বাসায় যাইতেছি, তুই কই? অফিস থেকে বের হচ্ছি। কি, তুই অফিসে কখন আসলি? চাকরির কি হয়েছে? মাম্মা, চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কখন বাসায় আসবি?
একটা রেস্টুরেন্টে বস, আমি তোরে ট্রিট দেবো। আমি রেস্টুরেন্টের নাম পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। আমি কোম্পানি থেকে বাইরে হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে বললাম সাকিব রে, দোস্ত মনে আছে তোকে যে একটা মেয়ের কথা বলছিলাম? হুম, ধাক্কা খাই আবার ঠোস যে খাইছিলি। জানিস সে মেয়েটা কে? কে? আমাদের কোম্পানির বস। কি, তোদের কোম্পানির বসের সাথে ধাক্কা খাইছিস? তোর চাকরি কি আছে নাকি নাই? আছে, ম্যাডামের কথাবার্তা থেকে মনে হয়েছে ম্যাডাম অনেক ভালো। মনে হয় মনটা একদম ফ্রেশ। আচ্ছা, এই দাঁড়া দাঁড়া, তুই কি ম্যাডামের প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? ম্যাডামের চেহারাটা কেমন রে? আমার মন তখন অন্যদিকে, আমার সামনে শুধু ম্যাডামের চেহারাটা ভাসছে। সুন্দর, অনেক সুন্দর। এসব বড় লোকের মেয়ের দিকে তাকিয়ে লাভ নাই। ঠিক বলেছস। কই বস আর কই আমি। চল এবার উঠি। তারপর দুজন মিলে বাসায় আসলাম। আসতে রাত হয়ে গেল, তাই দুজন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। এমন সময় সাকিবকে জিজ্ঞেস করলাম, তোদের অফিসের বস কি ম্যাডাম? না, তোদের অফিসে কোনো মেয়ে কি তোর পছন্দ হয়? আমার অফিসে বেশি মেয়ে নাই, যে কয়টা আছে মনে হয় বিবাহিত। হাসতে হাসতে বললাম, তোর কপালে মেয়ে নাই, তোর মার পছন্দ মতোই তুই বিয়ে করিস। তোর কাছে যেমন মেয়ে আইসা বসে রইছে। আমার অফিসে কয়েকটা মেয়ে আছে, দেখমনি তোর জন্য। পরের দিন ঘুম থেকে উঠে সাকিব আর আমি একসাথে অফিসে যাওয়ার জন্য বের হই। আমি অফিসে গিয়ে আমার টেবিলে বসলাম, গিয়ে কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। এমন সময় পিএ এসে বললো, আমাকে ডাকছে ম্যানেজার সাহেব। স্যার, আপনাকে ম্যানেজার সাহেব ডাকতেছে। আমাকে? আসতেছি। চলেন। হাঁটতে হাঁটতে পিএকে জিজ্ঞেস করলাম, আচ্ছা খালেদ ভাই, প্রমি ম্যাডাম মানে আমাদের বস, তিনি কি বিবাহিত? পিএর নাম হচ্ছে খালেদ। পিএ হঠাৎ আমার এরকম প্রশ্ন শুনে আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, কেন? এমনি জিজ্ঞেস করলাম, তবে আমাদের বস কিন্তু অনেক ভালো। বস তো অনেক ব্যস্ত, তাই অফিসে কম আসে। আপনার চাকরি আরও পরে হতো যদি কাল বস অফিসে না থাকতো। ভাগ্য ভালো, কি কাজে জানি বস অফিসে আসছে, সেজন্য আপনার চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেল। এত বড় কোম্পানির মালিক, ব্যস্ত তো থাকবেই। হুম দুজন কথা বলতে বলতে ফাইম স্যার মানে ম্যানেজার স্যারের অফিসে চলে আসলাম। সালাম দিয়ে বললাম, আসবো? আসো। থ্যাংক ইউ স্যার। বস, থ্যাংক ইউ স্যার। তোমার অফিস কেমন লাগছে? ভালো। সব কাজ নিজের মতো করে গুছিয়ে নিয়েছো? হুম থ্যাংক ইউ স্যার। আমি মুচকে হাসি দিয়ে চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই কোম্পানির সবাই কি ভালো, যাক ভালো হলেই ভালো। অফিসে এসে নিজের চেয়ারে বসলাম, বসে একটু জিরিয়ে নেওয়ার জন্য চোখটা বন্ধ করলাম। 1 মিনিট যেতে না যেতেই কেউ একজন বলল, মে আই কাম ইন স্যার? কামিং। থ্যাংক ইউ স্যার। মেয়েটা হলো নাবিলা। আমি আর সে এক পোস্টেই কাজ করি। সেও ম্যাডামের মতো সুন্দরী। বলতে গেলে কোম্পানির মধ্যে সুন্দরী খাতায় নাম লেখালে ম্যাডাম হবে প্রথম আর দ্বিতীয় হবে নাবিলা। ওয়েলকাম বস। স্যার, আমি নাবিলা। হাই, আমি সাবের। স্যার, আপনি কি গতকাল থেকে জয়েন করেছেন? না, আজকে থেকে। আপনি? 1 বছর। তো কি মনে করে? স্যার, এই ফাইলগুলো ম্যানেজার সাহেব আপনাকে দেখানোর জন্য বলল। দেখি। এই নিন স্যার। আমার হাতে ফাইলগুলো দিল। আমি ফাইলগুলো দেখে দেখে বললাম, ঠিক আছে। তাহলে স্যার আমি যাই? সে উঠে চলে যেতে লাগলো। আমি তাকে ডাক দিলাম। জি স্যার, কিছু বলবেন? দেখেন, আপনি একই পোস্টে কাজ করি। আপনি সেম বয়সের। তো আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যেহেতু একই পোস্টে কাজ করি, আমাদের বয়সও সেম, তাহলে আপনি আমাকে স্যার না বললেও পারেন। কি বলবো? সাব্বির। সাব্বির না, মিস্টার সাব্বির বলবো। ওকে, নো প্রবলেম, বলেন। তাহলে যাই মিস্টার সাব্বির। এই বলে সে চলে গেল হাসতে হাসতে। আমিও কাজে মনোযোগ দিলাম। একটু পর পিয়ে আসলো, আমাকে একটা টেলিফোন দিয়ে বললো, এটা দিয়ে অফিসের সকল কাজ করার জন্য। আচ্ছা খালেদ ভাই। জি। আমাদের ম্যাডাম মানে বস, তিনি কি অফিসে এসেছেন? না, কোনো দরকার? বুঝছি। এই বলে পিয়ে চলে গেল। তারপর আমি অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সাকিব বাসায় আছে। গিয়ে দরজায় নক করলাম। সাকিব এসে দরজা খুললো। আমি রুমে ঢুকলাম। জিজ্ঞেস করলাম, কখন আসলি? একটু আগে। দোস্ত, প্রথম অফিস কেমন হয়েছে? ভালো। তোর? আমারও ভালো। খাবার খাইছস? না, তুই? না। একটু পর দুজন মিলে খাবার খেলাম। খাবার পর একটু মোবাইলটা নিয়ে বসলাম। মোবাইল টিপতেছি। একটু পর বাড়ি থেকে ফোন দিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ভালো, তুই কেমন? ভালোই। বাবার শরীরটা কেমন?
আগের মতোই। বাবা, তোমার চাকরির কি খবর? আমার চাকরি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তো বাবা, তুমি কবে বাড়িতে আসবা? দেখি সুযোগ পাইলে। একদিন আইসা ঘুইরা যা, অনেক দিন ধরে তো আসছিস না। দেখি কবে আসতে পারি। আর সাদিয়াকে বললো ভালোভাবে পড়ালেখা করার জন্য। আচ্ছা, আমি বলমনে। তোমা রেখে দেই। আচ্ছা। বলে মোবাইলটা রেখে দিলাম। একটু পর ঘুমিয়ে যাই। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে চলে আসলাম। এসে কাজ করতে লাগলাম। দুপুরের দিকে টেলিফোনে একটা কল আসে। দেখলাম ম্যানেজার সাহেবের কল। জি স্যার। তোমাকে বস বলেছে বসের অফিসে যাওয়ার জন্য। ওকে স্যার, আমি যাচ্ছি। আমি মনে মনে খুশি ম্যাডামের রুমে যাওয়ার জন্য বের হলাম। ম্যাডামের অফিসের কাছে গিয়ে কাপড় ঠিক করলাম। উকি দিয়ে দেখলাম ম্যাডাম কি করে। দেখি কিসের ফাইল দেখছে। আমি দরজার কাছে গিয়ে বললাম, মে আই কামিং ম্যাম? কামিং। মাথা নিচে করে বলল। গিয়ে টেবিলের সামনে দাঁড়ালাম। বললাম, বসবো? বসো। আমি থ্যাঙ্কস বলে বসলাম। এই যে আমার 2 দিনের ফাইল। ম্যাডাম আমার দিকে তাকিয়ে হেসে বলল, না, ম্যানেজার সাহেবকে এগুলো দেখাবেন। আমি আবার ম্যাডামকে দেখে ক্রাশ খেলাম। এত সুন্দর হাসি। আচ্ছা, গতকাল দেখলাম নাবিলার সাথে কথা বলতেছেন। জি, আমরা পরিচিত হচ্ছিলাম। মনে মনে ভাবতে লাগলাম, ম্যাডাম জানলো কি করে? তো এখানে হাসির কি আছে? না মানে ম্যাডাম প্রথম পরিচয় তো, এমন ভাব দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। এই মেয়ের সাথে বেশি কথা বলবেন না। কিন্তু আমরা তো একই পোস্টে। জানি, আমি যেটা বলছি সেটাই। ওকে। ওকে, আপনি এখন যেতে পারেন। টমি এখন ভাবতে লাগলো কাজটা কি ঠিক হয়েছে। আসলে টমি প্রথম দেখাতেই তাকে ভালো লেগেছে, তার কথাবার্তা চালচলন। টমি মনে মনে এমন একটা ছেলেকেই খুঁজছিল, কিন্তু এতদিন মনের মতো ছেলে পাচ্ছিল না। আর এইদিকে কতগুলো বিয়ের সম্বোধন আসলো, তার কাউকেই পছন্দ হয়নি। সে ভাবে এরা সবাই টাকার লোভে এসেছে। সে এমন কাউকে খুঁজছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। সে জানে এরকম ছেলে পাওয়া কঠিন। সাব্বিরকে তার ভালো লেগেছে, এসব চিন্তা করতে লাগলো। এমন সময় একটা ফোন আসলো। দেখে বাড়ি থেকে কল দিল তার মা। আজকে বলে তাকে একজন দেখতে আসবে, টমির আব্বুর বন্ধু ছেলে। মা, কিছু বলবা? আজ না তোকে দেখতে আসবে। তুই কই? কে দেখতে আসবে? তুই জানিস না কিছু? তোকে না বললাম সকালে। ও, মনে পড়েছে। তাড়াতাড়ি বাসে চলে আয়। মা, এখন কোনোভাবে আসা সম্ভব না। কেন? এখন আমি এক জরুরি মিটিংয়ে আছি। তো আজ কি তাদের না করে দিব? এখন রাখি। এই বলে সে ফোন রেখে দিল এবং চিন্তা করতে লাগলো কিভাবে বলবে সাব্বিরকে তার ভালো লাগার কথা। আমি চলে আসলাম। ম্যাডামের এমন আচরণের কোনো মানেই বুঝলাম না। আমি অফিসে বসে চিন্তা করতে লাগলাম। এমন সময় চোখটাও পড়ে যায়। উপরে তাকিয়ে মুচকে হাসলাম। দেখে সিসিটিভি ক্যামেরা। এমন সময় নাবিলা আসলো। আসবো মিস্টার সাব্বির? আসো বসো। এই যে ফাইলগুলো। দিন। ম্যাডামের কথায় তার দিকে তাকিয়ে হাসলাম না। মিস্টার সাব্বির, আপনাকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। ওই না তো। তাহলে আমি যাই? আমি বাসায় আসি। এসে দেখি সাকিব আসি নাই। আমি একটু জিরিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে বসবো। এমন সময় দরজায় আওয়াজ হলো। খুলে দেখি সাকিব। কখন আসলি? একটু আগেই। তুই ফ্রেশ হয়ে না, একসাথে খাবো। ঠিক আছে, বস একটু। সে ফ্রেশ হয়ে আসে। দুজনেই খেতে বসলাম। খেতে খেতে বললাম, দোস্ত, তোর জন্য একটা মেয়ে দেখছি। কোথায়? কোথায় আবার? আমার অফিসে। কেমন দেখি তো, ছবি আছে? না, মেয়েটা অনেক সুন্দর। তাহলে দেখা। ছবি তো নাই। কালকে ছবি নিয়ে আসবি। আচ্ছা। দুজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে চলে আসি। এসে কাজ করতে থাকি। একটু পর ম্যানেজার সাহেবের কল আসলো। জি স্যার। একটু আমার অফিসে আসো তো। জি স্যার, আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। আমি স্যারের অফিসে চলে আসলাম। এসে বললাম, স্যার আসবো? আসো। স্যার, কি জন্য? তুমি তো জানো বসের সাথে দেখা করতে হলে আগে আমার সাথে যোগাযোগ করতে হবে, তারপর বসের সাথে দেখা করতে পারবে। জানি। তোমার ব্যাপারে ম্যাডাম খুশি, তাই তুমি আমাদের সাথে যোগাযোগ ছাড়াই বসের সাথে দেখা করতে পারবে। থ্যাংক ইউ স্যার। আমি তো মহা খুশি। ম্যাডামের অফিসের সাথে যখন ইচ্ছে যেতে পারবো। আমি আমার অফিসে এসে কাজে মনোযোগ দিলাম। একটু পর নাবিল আসলো। মুস্কি একটা হাসি দিয়ে বলল, আসবো মিস্টার সাব্বির? আসো। মিস্টার সাব্বির, আমার একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? আসলে কি, আজকে আমি আমার বন্ধুদের সাথে শপিংয়ে যাব, তাই আমার দুটো ফাইল একটু যদি রেডি করে দেন
প্লিজ। আচ্ছা আমি করে দেবো না। থ্যাংক ইউ মিস্টার সাব্বির। এই বলে সে চলে গেল। আমিও কাজে মন দিলাম। কাজ শেষ করে সাহেবকে ফোন দিলাম, বললাম কই তুই? অফিস থেকে বের হচ্ছি। চল আজকে রেস্টুরেন্টে ডিনার করি। আচ্ছা, কোন রেস্টুরেন্টে? তোকে ঠিকানা টেস্ট করেছি, চলে আয়। তারপর দুজনে রেস্টুরেন্টে ডিনার করে হেঁটে বাসে যাচ্ছি। ডিনার করতে রাত হয়ে যায়, দুজনে যাচ্ছি। এমন সময় দেখলাম একজন মেয়েকে দুজন ছিনতাইকারী ধরছে, আর মেয়েটা ভয়ে শেষ। আমি আর সাকিব ছিনতাইকারীদের কাছে গিয়ে বললাম, যা কিছু নিঃশ্বাস দিয়ে দেয়। দিমু না, কি করবি? দেখছোস এটা কি? এই বলে তারা হাসতে লাগলো। আমি সাকিবের দিকে তাকিয়ে মারতে গেলাম, ছিনতাইকারীও আমাকে মারতে আসলো। একটু পর চারজনের মধ্যে মারামারি হলো। আমাদের মায়ের সামলায় তো না পায়রা দুজনে পায়ে ধরে মাপ চাওয়া শুরু করলো। এখানে সাকিবের কৃতিত্বই বেশি। ভাই মাফ করে দেন। আমি আরও কয়টা লাথি দিয়া বললাম সাকিবকে পুলিশের কাছে ফোন করার জন্য। ভাই পুলিশে দিন না। পুলিশে দিব না তো কি করবো, আদর করব? থাক দোস্ত, ঝামেলা করে লাভ নাই, ছেড়ে দে। আমি আরও কয়েকটা লাথি দিয়ে বললাম দৌড়া। তো দৌড়া। দৌড়ানোর সময় সাকিব আরও কয়েকটা চট থাবড়া দিয়ে এলো। এতক্ষণ মেয়েটা দেখে খেয়াল ছিল না, তাকে দেখে মেয়েটা আর নাই। আজব তো, মেয়েটারে এত বড় একটা উপকার করলাম আর মেয়েটাই কিনা উধাও হয়ে গেল। আমি কিন্তু মেয়েটাকে দেখছি। মনে হয় অনেক ভয় পেয়েছে। মামা, মেয়েটা কিন্তু অস্থির সুন্দর। তো তুই মেয়েটার উপর ক্রাশ খাইছস? হুম। কত মেয়ে দেখলি আর এমন সময় এই অবস্থা একটা মেয়ের উপর ক্রাশ খেলি, আজব। জানিস, মেয়েটা যখন ভয় পাচ্ছিল তখন তাকে পরীর মতো লাগছিল। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। চল ডাক্তারের কাছে যাই। আসলে আমরাও কিন্তু মার খাইছি। আমার মুখে দুটো ঘুষি লাগছে, পিঠে দুই একটা ঘুষি লাগছে। সাকিবেরও আমার মতো অবস্থা। দুজনে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে আমার মুখে দুটো ব্যান্ডেজ লাগলো, সাকিবের মুখে একটা ব্যান্ডেজ লাগলো, আর তার হাতে একটু কেটে গেছে। ডাক্তার কিছু ব্যথার বড়ি দিল। বাড়িতে এসেই বড়িগুলো খেয়ে নিলাম। কালকে অফিসে যেতে পারবি? না রে, মনে হয় দুদিন রেস্ট নিতে হবে। আমারও। দুজনে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম অনেক দেরি করে, ভাবতেছি অফিসে যাবো নাকি যাবো না। মোবাইল ধরে দেখি ডুয়ার অনেকগুলো ফোন, অনেকখানি ব্যথা কমছে। দেখি সাকিব ঘুমাচ্ছে, তাকে ডাকলাম। আমি ভাবতেছি নতুন চাকরি, তারপর অফিসে মাত্র কয়েকদিন গেলাম। এখন যদি আবার অফিস বন্ধ করি তাহলে চাকরি যদি কিছু হয়ে যায়। শরীরের ব্যথা তো কমই, যাই অফিস থেকে ছুটি নিয়ে আসি। সাহেবকে বলে বেরিয়ে পড়লাম। একটা হোটেলে ঢুকে নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম। অফিসে গিয়ে বসলাম। এত কম হাঁটলাম, তারপরও অনেক ক্লান্ত লাগছে। মনে মনে বললাম, এখন যদি কিছুক্ষণ ঘুমাতে পারতাম। একটু পর দেখি নাবিলা আসলো। এসে যা করলো তা মেনে নেওয়ার মতো না। সে অফিসে ঢুকে সোজা আমাকে জড়িয়ে ধরলো। আরে নাবিলা, তুমি কি করতেছো? আমি তাকে আমার শরীর থেকে সারিয়ে নিলাম। মিস্টার সাব্বির, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? কেন? আমি তো শুধু গতকাল আপনার ফাইলটা তৈরি করে দিলাম, সেটার জন্য আমাকে জড়িয়ে ধরতে হবে? না মিস্টার সাব্বির, গতকাল রাতের জন্য, মানে ছিনতাইকারীরা যে মেয়েকে ছিনতাই করতে চাইছিল সেই মেয়েটা আমি। তার কথায় আমি অবাক হয়ে যাই। মানে গতকাল তুমি ছিনতাইকারীর হাতে পড়েছিলে? আমি গতকাল শপিং করে আসতেছিলাম, তখনই ছিনতাইকারীরা আমাকে আটকায়। চলে আসছিলে কেন? আপনাদের এমন মারামারি দেখে আমি অনেকই ভয় পেয়ে গেছিলাম। আমার বাড়ির সামনেই, তাই আমি দৌড়েই বাসায় চলে আসি। তারপর বাবাকে নিয়ে সেখানে যাই, দেখি আপনারা কেউই নাই। থ্যাংক ইউ মিস্টার সাব্বির, থ্যাংকস আ লট। আমাকে না, আমার বন্ধু সাকিব। এখানে তার অবদানটাই বেশি। সে বেশি মারছে তাদেরকে, আর খাইছেও বেশি। তার হাতটা কেটে গেছে। তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেবেন। সে আপনার এত বড় একটা উপকার করলো, আমি দিলে কি সে আর খুশি হবে? আপনি যদি দিতে পারেন তাহলে মনে হয় বেশি খুশি হবে। সে আপনার এত বড় একটা উপকার করলো। ওকে, তাহলে আমি থ্যাংক ইউ দেবো। আপনি কখন তার সাথে আমায় দেখা করাতে পারবেন? ওকে, আজকে অফিসের পরে। ওকে, ওকে, আপনি নাম্বারটা দিয়ে যান। দিন মোবাইলটা। নাম্বারটা তুলে দিয়ে হাসতে হাসতে নাবিয়া চলে গেল। আমার অনেক ক্লান্ত লাগছে, তাই একটু চোখ বন্ধ করে জিরিয়ে নিচ্ছি। এমন সময় ফোন আসলো বসের। সাব্বির যখন অফিসে আছে তখন তার এই অবস্থা দেখে টমি চিন্তিত হয়ে যায়। সাব্বিরের কি হলো? মুখে ব্যান্ডেজ, হাঁটার স্টাইল বেশি একটা ভালো না, কেমন যেন দুর্বল শরীর। এরকম হাজার প্রশ্ন তাকে ঘিরে ধরেছে। কি হলো সাব্বিরের? ফোন দিতে যাবে সাব্বিরকে, এমন সময় যা হলো তা দেখে চোখে বিশ্বাস করতে পারছে না। নাবিলা সাব্বিরকে জড়িয়ে ধরলো। একটু পর তাদের মধ্যে কথা হাসাহাসি। সর্বশেষ নাম্বার দেওয়া দেখে টমির মাথা নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি সাব্বিরকে ফোন দিল অফিস আসার জন্য। আমি বসের অফিসে যাই। অফিসে গিয়ে দেখি ম্যাডামের চোখ লাল হয়ে আছে।
ম্যাডাম বসবো? হ্যাঁ, বসেন। থ্যাংক ইউ ম্যাম। আপনি অফিসে কি শুরু করলেন? জি ম্যাডাম, আমার কি কাজ খারাপ হচ্ছে? এই কোম্পানিতে কি আপনি প্রেম করার জন্য চাকরি নিয়েছেন? এই কোম্পানি শুধু তাদের চাকরি দেওয়া হয় যারা ঠিকমতো কাজ করে। আপনাকে আমি ভালো ভাবছিলাম। আপনাকে আমি বলেছিলাম না নাবিলার সাথে বেশি কথা বলতে? ম্যাডাম আমার কথাটা শুনুন। কি কথা শুনবো? হ্যাঁ, কি কথা শুনবো? শোনেন, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর আপনার যদি প্রেম করতে মন চায় তাহলে অফিস কেন, বাইরে গিয়ে যত ইচ্ছে প্রেম করেন। আমার কোম্পানিতে এরকম কোনো কাজ চলবে না। আই এম সরি ম্যাম। যান, গিয়ে কাজ করেন। ম্যাম আজকে আমার ছুটি লাগবে। কিসের ছুটি? কোনো ছুটি নাই। যান, গিয়ে কাজ করেন। সরি ম্যাম। আমি চলে আসলাম। ম্যাডামের এমন ব্যবহারে আমার চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। ম্যাডাম কেন আমার সাথে এরকম ব্যবহার করলো? অন্তত ম্যাডাম আমার কথাটা শুনতে পারতো। এসব ভাবতে ভাবতে অফিসে এসে কাজ করতে লাগলাম। টমি কথাগুলো বলে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। গিয়ে ইচ্ছে মতো কতক্ষণ কাঁদলো, কেঁদে চোখ লাল করে ফেললো। মনে মনে বলল, সাব্বির, তুমি তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে আমি ছাড়া অন্য কারোর সাথে কল্পনা করতে পারি না। সাব্বির, আমি তোমাকে ভালোবাসি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। নাবিলা, তোকে আমি দেখব তুই আমার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরোস। তোর চাকরি আমি নট করে দেব, যাতে তুই আর সাব্বিরকে না দেখিস। টমি আস্তে আস্তে নর্মাল হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ম্যানেজারকে ফোন দিল। বলল সাব্বিরকে ছুটি দিতে। সাব্বির কাজ করতেছে। একটু পর ম্যানেজার সাহেবের কল আসে। বলল তার ছুটি। ছুটি নিয়ে বাসা চলে আসলো। বাসায় এসে কলিং বেল টিপ দিল। সাকিব এসে দরজা খুলল। কি হয়েছে দোস্ত? তুই না বললি অফিসে যাবি না? বলছিলাম, তারপর আবার ভাবলাম নতুন চাকরি, যদি চাকরির কোনো অসুবিধা হয় তাই ভাবলাম ছুটি নিয়ে আসি। ফোনেই তো ছুটি নিতে পারতিস। পারতাম, কিন্তু সামনাসামনি বলা আর মুখে বলা কি এক? কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? আরে শরীরটা অনেক দুর্বল লাগছে, তাই বিষয়টা ইচ্ছে করেই গোপন করলাম। সাকিবকে সারপ্রাইজ দেবো নাবিলার সাথে। কতক্ষণ ঘুমা, ভালো লাগবে। তাই করতে হবে। তারপর এক ঘুম দিলাম। এক ঘুমে বিকাল, দেখি সাকিব বাইরে গেছে। ফ্রেশ হয়ে নাবিলাকে ফোন দিলাম। হ্যালো নাবিলা, কি করো? কিছু না, বাড়িতে বসে আছি। কি জন্য? এখন দেখা করতে পারবে? পারবো। কোথায়? আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। ওকে, আমি আসছি। আমি সাহেবকে কল দিলাম, বললাম যে ঠিকানা নাবিলাকে দিলাম সে ঠিকানায় চলে আসতে। আমি রেডি হয়ে চলে গেলাম সেই ঠিকানায়, মানে রেস্টুরেন্টে। দেখি কেউ আসে নাই। রেস্টুরেন্টের চারদিকে তাকাচ্ছি, এক কোণে চোখ আটকে গেল। দেখি ম্যাডাম কার সাথে জানি কথা বলছে। উকি দিয়ে দেখি এক ছেলের সাথে কথা বলছে। ম্যাডামকে এমন অবস্থায় দেখে বুকের কোথায় জানি চিনচিন একটা ব্যথা অনুভব হলো। আমি এক কোণে গিয়ে বসলাম যাতে ম্যাডাম আমাকে দেখতে না পায়। কতক্ষণ বসলাম, দেখি নাবিলা আসছে। নাবিলা এসে বসলো। হ্যালো মিস্টার সাব্বির। হাই, বসেন। তা গতকালের হিরো কোথায়? আস্তে আস্তে একটু পর সাকিব আসলো। সাকিব এসে বলল, কি রে দোস্ত, কিছু বলবি? মেয়েটার দিকে দেখ। সাকিব মেয়েটার দিকে তাকায়, তাকে চোখ আঠার মতো লেগে যায়। সে আমার পাশে বসে, সে তো মেয়েটার দিকে তাকিয়েই আছে। আমার কানে কানে এসে বলে, দোস্ত, তুই আমার এত বড় সারপ্রাইজ দিবি আমি কল্পনাও করিনি। থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস। হয়েছে আর বলতে হবে না। আপনারা কানে কানে কি ফিসফিস করছেন? নাবিলা, এ হলো আমার বন্ধু সাকিব, আর সাকিব এ হলো নাবিলা। তুই তো তাকে চিনিসই। হ্যালো। হাই। গতকালের জন্য থ্যাংক ইউ। ইটস ওকে, এটা তো আমাদের কর্তব্য। থ্যাংক ইউ। কি অর্ডার করব? একটা কর। সাকিব ভাই যেটা খাবেন আমিও সেটাই খাবো। আমি অর্ডার করলাম। একটু পর খাবার আসলো। আমি বসলাম, বললাম তোরা খা, আমি আসতেছি। এই বলে আমি উঠে চলে আসলাম। একটু উকি দিয়ে দেখলাম ম্যাডাম কি করে। দেখি ম্যাডাম নাই, চলে গেছে। সাকিবের দিকে তাকিয়ে দেখি সাকিব হাসি মুখে নাবিলার সাথে কথা বলছে। আমি ভাবলাম সেখানে গিয়ে লাভ নাই, বাড়ি চলে যাই। বাসায় গিয়ে সাকিবকে ফোন দিলাম। সাকিব, আমি বাসায় চলে এসেছি, তুই নাবিলাকে বাসায় পৌঁছে দিস। তুই বাসায় গেলি কেন? আমরা তোর জন্য অপেক্ষা করছি। শরীরটা খারাপ লাগছে রে, তাই বাসায় চলে আসলাম। তুই তাকে বাসায় পৌঁছে দিস, রাখলাম। ওকে। ম্যানেজারের কাছে ফোন দিলাম, স্যার আমার আগামীকাল ছুটি লাগবে। কেন, কি হয়েছে? শরীরটা ভালো না। ছুটি একমাত্র বস দিতে পারে। আচ্ছা, আমি বসের সাথে কথা বলে তোমাকে আমি কিছুক্ষণ পরে ফোন দেবো না। ওকে স্যার। মনে মনে বললাম ছুটি আর পেলাম না। ম্যাডাম আমার উপরে যে রাগ করে আছে, তাতে আবার ছুটি। মনে মনে ভাবতে লাগলাম ম্যাডাম সকালে আমার সাথে কেন এমন করলো।
ম্যাডামের কথা ভাবতে ভাবতে ম্যানেজার সাহেবের কল আসলো। জি স্যার, ছুটি হয়েছে? ম্যাডাম তোমাকে ছুটি দিয়েছে। ধন্যবাদ স্যার। আমি এক ঘুম দিলাম। সাকিবের ফোনে ঘুম ভাঙলো। গিয়ে দরজা খুললাম। রুমে ঢুকেই আমাকে জড়িয়ে ধরলো। আরে কি করছিস? দোস্ত তোকে কি বলে ধন্যবাদ দেব? কেন, আমার বন্ধুর জন্য এতটুকু করতে পারি না আমি? খেয়েছিস? না। তোর জন্য খাবার নিয়ে এসেছি। ভালো করছোস। তো সব ঠিকঠাক তো? মেয়েটার অনেক পছন্দ হয়েছে। বিয়ের প্রস্তাব দিয়ে দে। তোর এখন না, আরও পরে। প্রপোজ করে ফেলছোস? আরে না, মাত্র দেখানো হলো, আস্তে আস্তে দেব। দোস্ত তোর অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, খাবার কোথায় দে? নে, দাঁড়া নাবিলাকে ফোন দেই, সে বাসায় গিয়ে ফোন দিতাম বলছে। বাবা, এখনই এত কেয়ার, পরে জানি না কি করবে। পচাস না। আমি খাবার খেতে লাগলাম। সাকিব নাবিলাকে ফোন দিয়ে নাবিলার সাথে কথা বলতে লাগলো। খাবার খেয়ে আমি ঘুমাতে গেলাম। আজকে মনটা একটু ভালো নাই, তাই ঘুমাতে গিয়ে শুধু ম্যাডামের কথাগুলোই মনে পড়ছে। আর বুকের কোথায় যেন একটু চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা এটাই কি ভালোবাসা? ম্যাডাম কি আমাকে ভালোবাসবে? কোথায় ম্যাডাম আর কোথায় আমি? দীর্ঘ একটা শ্বাস ফেলে ঘুমে মনোযোগ দিলাম। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। কোনো খোঁজ খবর নাই। ওকে ফোন দিলাম। বুয়া বলল আজ সে আসতে পারবে না। আমি আবার ঘুমাই গেলাম। এবার আমাকে সাকিব ডাক দিল। উঠোস না, আর কত ঘুমাবি? উঠছে। সাকিব, রান্নাঘরে গিয়ে দেখতো রান্না হয়েছে কিনা। সাব্বির ভুয়া আসছে না? না, আজকে আসতে পারবে না। সাকিব ফ্রেশ হতে চলে যায়। আমি ফ্রেশ হয়ে সাকিবকে বললাম চল একটু মার্কেটে যাই। কি আনবি? একটা টি শার্ট কিনবো, তারপর সকাল আর দুপুর একসাথে নাস্তা করিয়ে আসবো। চল। মার্কেটে চলে যাই। টি শার্ট কিনে একটা রেস্টুরেন্টে ঢুকেই সিট খুঁজতেছি। গতকালের মতো দেখি আমার বস মানে প্রমি ম্যাডাম এক কোনায় বসে আছে। উকি দিয়ে দেখি কেউ আছে কিনা। না, কেউ নেই। সাহেবকে ডাক দিয়ে বললাম দেখতো এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে। সাহেব পুরো রেস্টুরেন্টে খুঁজে একটা মেয়ের দিকে ইশারা করে বলল, ওইটাই আমার বস। মামা, এটা তো পরীর চেয়ে সুন্দরী। সাকিব, এদিকে তাকাস না, খবর আছে। তুই বস, আমি আসতেছি। আমি বসের টেবিলের সামনে গিয়ে সালাম দিয়ে বললাম বসতে পারি? টমি আজকে ইচ্ছে করে অফিসে যায়নি। তার কারণ সাব্বির অফিসে যাবে না। সাব্বিরকে না দেখলে প্রমির কিছুই ভালো লাগে না। তাই সে চিন্তা করলো অফিসে যাবে না, এই রেস্টুরেন্টে বসে থাকবে। সাব্বিরকে এখানে দেখে প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু মনে মনে অনেক খুশি। সাব্বিরের সাথে আজ ইচ্ছে মতো কথা বলবে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নিজেকে ঠিক করে বলল, বসেন। থ্যাংক ইউ। আপনি না ছুটি নিয়েছেন? হুম। তাহলে এখানে কি করছেন? আসলে হয়েছে কি ম্যাডাম, আমি তো ব্যাচেলার থাকি। আজকে বুয়াটা আসে নাই, সেজন্য নাস্তা করতে আসলাম। বুঝলাম, কিন্তু আপনি না অসুস্থ? শরীরটা বেশি ভালো না। সরি। সরি কি জন্য? গতকাল আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহারের কি আছে? আপনি বস, আপনি আমাকে বলতেই পারেন। কিন্তু এতটা করা কি ঠিক হয়েছে? আপনার যেটা করার দরকার আপনি সেটাই করেছেন। সরি, আর লজ্জা দিবেন না। এখন বলেন আপনার সেই দিন কি হয়েছে? বললে আবার আপনি রেগে যাবেন এবং আমার চাকরি নট করে দেবেন। আমি রেগে যাব না, এবং আপনার চাকরিরও কিছু হবে না। আমি সিন্দিকেট থেকে নিয়ে নাবিলার জড়ি ধরা পর্যন্ত সব বললাম। তারপর আপনি আমাকে অফিসে ডেকে যা বললেন তা তো আপনি জানেন। সরি। ইটস ওকে। আপনি কি ঠিকমতো ঔষধ খাচ্ছেন? হুম। আপনি চাইলে আরও ছুটি নিতে পারেন। না, আর ছুটি নেব না। আজকেই শুধু শরীরটা খারাপ লাগছে তাই ছুটি নিছি। এখন কেমন লাগছে? ভালো। ম্যাডাম আপনার বাবা কি করে? আমার বাবা নেই। ও আই এম সরি। ইটস ওকে। আমি আমার বন্ধু সাকিবের সাথে পরিচয় করে দেই। কোথায় সে? ইশারা দিয়ে সাকিবকে ডাক দিলাম। সে আসলো, এসে একটা সালাম দিল। বস এখানে। ম্যাডাম, এ হলো সাকিব, আমার বন্ধু আর নাবিলার বয়ফ্রেন্ড। আরে না, মানে কি যে বলবো, মাত্র গতকাল দেখা হলো, তারপর পরিচয়। এত তাড়াতাড়ি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়? হয়ে যাবে। আর মেয়েটা অনেক ভালো। হুম। নাবিলা তো আজকে ছুটি নিচ্ছে। জানতে পারি কি জন্য? তার এক বান্ধবীর বিবাহ, তাই সে আজকে ছুটি নিচ্ছে। ভালো, আপনারা কথা বলেন, আমি যাই। ম্যাডাম একটা ওয়েটারকে ডাক দিল আর বলল, আপনি কি খাবেন সাকিব ভাই? কি বলবো আপনাকে? আপনার যেটা ইচ্ছে। মিস্টার সাব্বির বলবো? ওকে ওয়েটার, আমাকে ওই টেবিলে খাবার দাও, আমি যাই।
তুই গিয়ে বস, আমি আসতেছি। সাকিব মোবাইলটা বের করে কাকে জানি ফোন দিতে দিতে চলে গেল, মনে হয় নাবিলাকে। আপনাকে কি বলে ডাকবো? আপনার যা ইচ্ছা। মিস্টার সাব্বির নাকি সাব্বির সাহেব, নাকি শুধুই সাব্বির? আপনার কাছে যেটা মন চায়। আমি মনে মনে ভাবতেছি সাব্বির, শুধুই সাব্বির। মিস্টার সাব্বির বলে কেমন হয়? বললো অনেকক্ষণ চিন্তা করে। তো আমি মনে মনে ভাবতেছে তুমি শুধু আমার, শুধুই আমার সাব্বির। চলে। বললাম হালকা মন মনে করে। ওটা এসে খাবার দিয়ে গেল। খাবার খাওয়ার সময় আমি কথা বললাম না, আর চোখে তাকালাম কয়েকবার। দেখি খাবার খাচ্ছে না। আমি বললাম খাবার খান না কেন? ট্রমি সাব্বিরের দিকে তাকিয়ে আছে। ট্রমির মন বলছে এখনই বলেই দেই সাব্বিরকে ভালোবাসার কথা। সাব্বিরের ডাকে কল্পনা জগৎ থেকে ফিরে আসলো। খাচ্ছি। ম্যাডামে দেখলাম গতকাল একজনের সাথে কথা বলছেন রেস্টুরেন্টে। এটা আমার আব্বুর বন্ধুর ছেলে। আমরা বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। বুঝছি। মনে মনে ভাবতে লাগলাম তাহলে কি ম্যাডামের বিবাহ হয়ে যাবে? আমি কি ম্যাডামকে আর ভালোবাসতে পারবো না? মন বলছে এখনই বলে দেই আমার মনের সব কথা। ম্যাডাম কি আমার জীবনে নাই? আমার সামনে দিয়ে আমার প্রিয়জনের বিবাহ হবে অন্য একটা ছেলের সাথে। কি বুঝছেন? বুঝলাম আপনার বিয়ে হয়ে যাবে। আরে না, কে বলেছে আমি বিবাহ করছি? আমি তো তোমাকেই বিবাহ করব, মনে মনে বললাম। তাহলে আমরা শুধু বিয়ে নিয়ে কথা বলছি। বিয়ে করব নাকি করব না এটা পরের বিষয়। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। আপনার বাসা কোন দিকে? আমি বাসার ঠিকানা দিয়ে বললাম এদিকে। আমার বাসাও তো একই দিকে, আরও অনেক সামনে। আমি যাই। চলেন আমার সাথে, আমি নামিয়ে দিবনি। না ম্যাডাম, আমি যেতে পারবো। আরে চলেন, আমিও তো বাড়িতেই যাব। আপনার বন্ধুকে ডাক দেন। আরে ম্যাডাম, আমি যেতে পারবো। আমি যেটা বলছি সেটাই। ওকে। আমি সাকিবের কাছে গেলাম। সাকিব এখনও ফোনে কথা বলছে। আমি গেছি, পরে ফোন কেটে দিয়ে বললো খাওয়া হয়েছে? হুম। চল বাড়িতে যাই, ম্যাডাম আমাদের নামাই দেবে। কি কস, চল। ম্যাডাম ফোনটা বের করে ড্রাইভারকে ফোন দিল। আমি গিয়ে বিলটা দিতে গেলাম। ম্যাডাম বলল আমি দিই। আমি দিয়ে ফেলেছি। চলেন। আমি ম্যাডামের গাড়ি দেখে তো অবাক। এত সুন্দর গাড়ি। মনে হয় প্রায় 50 থেকে 60 লাখ টাকার টয়োটো। এত দামি গাড়িতে উঠবো ভাবতেই কেমন জানি লাগছে। সাকিব আগে গিয়ে সামনে বসে পড়ছে। আমি দাঁড়িয়ে রইলাম, কোথায় বসবো বুঝতে পারতেছি না। ম্যাডামের সাথে বসবো এমন সময় ম্যাডাম বলল মিস্টার সাব্বির, ওঠেন না। মানে কোথায় বসবো? এখানে বসেন, আমার পাশে। ম্যাডাম আপনার পাশে কি করে বসি? বসেন বলছি। আমি উঠে বসলাম ম্যাডামের পাশে, একেবারে গাড়ির দরজার সাথে। ম্যাডাম আমার অবস্থা দেখে হেসে বললেন মিস্টার সাব্বির, নর্মাল ভাবে বসেন। আমি তো আর বাঘ ভালুক না। ওকে। টমির মন চাচ্ছে এখনই সাব্বিরের কাঁধে মাথা রেখে তার হাতটা ধরে ঘুমাতে, কিন্তু এখন কোনোভাবেই সম্ভব না। একটু বাসার সামনে এসে থামলো গাড়ি। নেমে ম্যাডামকে সালাম দিয়ে বললাম এটাই আমার বাসা। ম্যাডাম চলে গেল। আমি আর সাব্বির রুমে আসি। আমি গিয়ে বিছানায় শুলাম। সাকিব বলল দোস্ত, তোরে কি ম্যাডাম ভালোবাসবে? বলতে পারি না রে। আমার মনে হয় ম্যাডাম তোকে ভালোবাসবে। কি জানি। টমি বাড়ি গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। কি হয়েছে তোর? বল আমাকে, তোকে এত খুশি খুশি লাগছে কেন? বল আমাকে। মা, তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে। কে সে বল? নিশ্চয়ই তোর আব্বুর বন্ধুর ছেলেটা। তোর মা, এইরকম ফালতু একটা ছেলেকে আমি পছন্দ করব? আমার মুডটাই নষ্ট করে দিলা। যাই আমি। কোথায় যাচ্ছিস? খেয়ে যা। খাবো না, আমি খেয়ে এসেছি। কি খেয়েছিস? আরে খেয়ে যা। এ কথা বলতে বলতে প্রমি চলে গেল তার রুমে। প্রমির মা কিছুই বুঝলো না তার মেয়ের কাণ্ড। আজকে সারাদিন ম্যাডামের কথা চিন্তা করতে করতে শেষ। পরদিন রাস্তা দিয়ে হেঁটে অফিসে যাচ্ছি, এমন সময় কে জানি পেছন থেকে ডাক দিল। পেছনে তাকে দেখি ম্যাডামের ড্রাইভার আমাকে বলল স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। কোথায় ম্যাডাম? গাড়িতে বসে আছে, আপনাকে বলেছে যাওয়ার জন্য। আমি গেলাম ম্যাডামের গাড়ির সামনে, গিয়ে সালাম দিয়ে বললাম ম্যাডাম কিছু প্রয়োজন? না, দেখলাম আপনি হেঁটে যাচ্ছেন, আমিও অফিসে যাচ্ছি, তাই ভাবলাম আপনিও তো আমার সাথেই যেতে পারেন। না ম্যাডাম, আমি যেতে পারবো না। সামনে বাস স্টেশন থেকেই আমি চলে যাব, আপনি যান। আরে ওঠেন মিস্টার সাব্বির। না ম্যাডাম, আমি যেতে পারবো।
আমি যেটা বলছি সেটাই। ওঠেন বলছি। আমি না পেরে উঠে বসলাম সামনের সিটে। কিছুক্ষণ যাওয়ার পর একটা চৌরাস্তার মোড় পড়লো, সেখানে কিছুক্ষণ গাড়ি থামানো হলো। এর মধ্যেই একটা ফুল বিক্রেতা একটা মেয়ে ড্রাইভারকে বলতেছে, স্যার একটা ফুল কেনেন। সর এখান থেকে। এই বলে গ্লাস লাগিয়ে দিল। মেয়েটা ম্যাডামের কাছে গিয়ে বলল, ম্যাডাম একটা ফুল নেন। ম্যাডাম এমন একটা ভাব ধরলো যেন মেয়েটাকে দেখেই নাই। ম্যাডাম গ্লাসটা লাগিয়ে দিল। ম্যাডামের এমন ব্যবহারে ম্যাডামের কাছ থেকে এমনটা আশা করিনি। কিছুক্ষণের মধ্যে ম্যাডাম সম্বন্ধে সকল ভালো ধারণা পাল্টে গেল। ম্যাডাম বলে বড় মনের মানুষ, মন বলছে ম্যাডামকে কষা একটা চর মারার জন্য, ম্যাডামের সাথে এমন ব্যবহার করার জন্য। প্রিয়জন কেউ হলে এতক্ষণে মেরেই দিতাম। শরীরটা খালি জ্বলছে। এমন নিচু মনের মানুষকে নিয়ে আমি এতদিন কি ভাবছি। এসব কথা ভাবতে ভাবতে মেয়েটা এসে বললো আমাকে, স্যার একটা ফুল রাখেন। ফুল কত করে? মুচকে হাসি দিয়ে বললাম, স্যার 20 টাকা। মানি ব্যাগ ধরে দেখি মাত্র 100 টাকা, আর টাকা নেই। 100 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। আমি বললাম, এই নাও 100 টাকা, আর একটা ফুল দাও। স্যার আমার কাছে তো ভাঙতি নেই। রেখে দাও, এগুলো তোমার বোনাস। ড্রাইভার গাড়ি ছেড়ে দিছে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম খুশিতে কেঁদে দেয়। না, ম্যাডামকে কিছু বলতেই হবে না, বললে আমার মন শান্তি হবে না। ম্যাডাম এনেন ফুলটা। আমাকে দিচ্ছেন কেন? ম্যাডাম এই ঢাকা শহরে আমার প্রিয়জন বলতে কেউ নেই। বোন আছে, কিন্তু সে তো বাড়িতে, তাকে ফুলটা দিতে পারবো না, তাই ভাবলাম ফুলটা আপনাকেই দেই। ফুলটা যখন প্রয়োজন নাই, তাহলে আপনি কেন ফুলটা নিলেন? আমি ফুলটা নিছি এই কারণে ম্যাডাম, তারা কিছু টাকা লাভ করার জন্য ফুল বিক্রি করে না, তারা ফুল বিক্রি করে পেটটা চালানোর জন্য। আপনি এত বড় লোক হয়েছেন তো তাদের জন্যই। আপনি যদি তার 20 টাকার একটা ফুল কিনতেই কষ্ট হয়, তাহলে তো আপনি তাদের থেকেও ছোট লোক। আমি তো আপনাকে বড় মনের মানুষ ভাবছিলাম, এখন দেখি আপনার মন অনেক ছোট। যে মেয়ে একটা গরিব মেয়ের থেকে 20 টাকার ফুল কিনতেই কষ্ট পায়, তার সাথে এত দামি গাড়িতে দিয়ে আমি যাব না। তার চেয়ে ভালো আমি বাস দিয়েই যাব। অহংকারে মেয়ের গাড়িতে দিয়ে না। ড্রাইভার গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামায়। আমি নেমে যাই, ঢিল দিয়ে ফুলটা গাড়ির ভেতর ফেলে দেই। কথাগুলো বলে মনটা অনেক হালকা লাগছে। গাড়ি চলে গেল। আমার কাছে টাকা নেই, তাই ভাবলাম হেঁটেই চলে যাই অফিসে। সাব্বির যে এমন ব্যবহার করবে টমি জীবনেও কল্পনা করেনি। টমি ছোটবেলা থেকেই গরিবকে একটু ভিন্ন চোখে দেখে আসছে। আর সে বুঝতে পারছে এত বড় গাড়ি বাড়ি থাকলেও ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে আগে সুন্দর একটা ফ্রেশ মন লাগবে। সাব্বিরের কথাগুলো টমির বুকে গিয়ে আঘাত করেছে। টমি ভাবছে এই সামান্য একটা কারণে কি সে আর তাকে তার ভালোবাসা পাবে না। এসব চিন্তা করতে করতে টমির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ড্রাইভার দেখে বলল, ম্যাডাম আপনার কি হয়েছে? ছোট লোকের বাচ্চার চাকরি নোট করে দেবো ম্যানেজারকে বলে। ম্যাডাম আপনি শুধু একবার বলেন। তার দরকার নেই, সে কথাগুলো তো ঠিকই বলছে। টমি মনে মনে ভাবছে সাব্বিরের চাকরি নট করে দিলে সে তো চলে যাবে, তখন সে সাব্বিরকে পাবে না, তখন টমি মরেই যাবে। ম্যাডাম আপনি শুধু একবার বলেন, ছোট লোকের বাচ্চার চাকরি শেষ করে দিই। এই ড্রাইভার, সাবধানে কথা বলেন। তাকে ছোট লোকের বাচ্চা বলবেন না বলে দিলাম, না হলে কিন্তু আপনার চাকরি চলে যাবে। ড্রাইভার ম্যাডামের কথা শুনে চুপ হয়ে গেল। আমি অফিসে গিয়ে বসে একটানা দুপুর পর্যন্ত কাজ করলাম। কেউ কোনো ডিস্টার্ব করবো না। অফিস শেষ করে চলে আসলাম। এমন সময় টেলিফোনে কল আসলো। ধরে দেখি বসের। জি ম্যাডাম। আমার অফিসে একটু আসেন তো। আসছি। আমি ভাবতেছি মনে হয় চাকরিটা গেছে। ম্যাডামকে মনে হয় একটু বেশিই বলে ফেলেছি। কি করব, মেজাজ গরম হয়ে গেছে ম্যাডামের এমন ব্যবহার দেখে। তাই মুখ দিয়ে যেটা আসছে সেটাই বলে ফেলছি। একটু ভুলের কারণে চাকরিটা হারাতে হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে ম্যাডামের অফিসের দরজার কাছে এসে দেখি ম্যাডাম অফিসে নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ম্যাডাম ওয়াশরুম থেকে বের হয়েছে। আমি দরজার কাছে এসে বললাম, মে আই কাম ইন ম্যাম? কামিং। আমি টেবিলের সামনে এসে বললাম, কিছু বলবেন? বসেন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আই এম সরি। কিসের সরি? কোনো সরি নাই, আপনার চাকরি নট। ম্যাডাম বললাম তো সরি। আসলে আপনি বাচ্চাদের সাথে এমন ব্যবহার, আমার মেজাজটা খারাপ হয়ে যায়, তাই ম্যাডাম যা ইচ্ছে তাই বলে ফেলেছি। আই এম সরি ম্যাম বললাম মুখটা কালো করে। আপনিও তো ভুলে গেছেন আমি আপনার বস। বললাম তো সরি ম্যাডাম, প্লিজ আমার চাকরি নোট করবেন না। আপনার চাকরি নট। আগামীকাল থেকে আর অফিসে না আসলেও পারেন। প্লিজ ম্যাম আমার চাকরিটা নোট করবেন না। অনেক কষ্টে ম্যাডাম চাকরিটা পাইছি। ম্যাম প্লিজ চাকরিটা নোট করবেন না। কোনো কথা নাই, আপনি এখন যেতে পারেন। ম্যাডাম বললাম তো সরি, আর এমন ভুল হবে না। সাব্বিরের এমন অবস্থা দেখে
প্রমি মনে মনে হাসতে হাসতে সাব্বিরের গোলগাল সুন্দর মুখটা হয়ে গেল লাল কালো। প্রমির মন চাচ্ছে সাব্বিরের লাল রঙের কালো মুখটার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিতে, কিন্তু এখন এই কাজটা করলে সে ভাববে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করছে। সাব্বিরের এমন অবস্থা দেখে প্রমি মনে মনে হেসে শেষ। ম্যাডাম এমন ভাব ধরলো যেন আমাকে চেনেই না, নিজের মোবাইল টিপতে ব্যস্ত হয়ে গেছে। আমি ভাবতে লাগলাম জীবনে কত ভুল করলাম, এই ভুলটাই মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভুল। ভাবলাম ভাগ্যে যা আছে তাই হবে, ম্যাডামের এখান থেকে কোনো লাভ নেই, যাই গিয়ে দেখি ম্যানেজারকে বলে কোনো কাজ হয় কিনা। ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারকে সব খুলে বললাম। এদিকে প্রমি সাব্বিরের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। সাব্বিরকে খুব সুন্দর দেখাচ্ছে। প্রমি দেখে সাব্বির ম্যানেজারের কাছে যাচ্ছে। একটু পর ম্যানেজারের কল আসলো, তার জন্য প্রমি প্রস্তুত ছিল। ম্যানেজার সাহেব বলেন কি হয়েছে? ম্যাডাম সে তো নতুন, বেশি কিছু বুঝে না, মাফ করে দেন। কার কথা বলছেন? সাব্বিরের। তাকে বলুন আর অফিসে না আসতে। নতুন আসছে ম্যাডাম, কিছু বুঝে না, মাফ করে দেন। আর তার কাজ অনেক ভালো, মাফ করে দেন। আচ্ছা, তাকে আমার কাছে পাঠান, দেখি কি করা যায়। আচ্ছা আমি পাঠাচ্ছি। একটু পর সাব্বির দরজার কাছে এসে বলল, মে আই কাম ইন ম্যাম? কামিং। সাব্বিরের সাদা সুন্দর মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। এবার প্রমি সত্যি সত্যি মন চাচ্ছে সাব্বিরের মাথাটা ধরে মুখের কাছে নিয়ে টমির গোলাপি ছোটটা সাব্বিরের ছোটের মধ্যে ডুবিয়ে দিতে, কিন্তু এখন এটা করতে গেলে সাব্বিরকে সে চিরদিনের জন্য হারাবে। সাব্বির যতদিন পর্যন্ত প্রমিকে মন দিয়ে ভালো না বাসবে ততদিন পর্যন্ত সে অপেক্ষা করবে। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি ম্যাডামের মনে একটু দয়াময়া হয় কিনা। আমি দাঁড়িয়ে আছি, একটু পর ম্যাডাম বললো বসতে, আস্তে আস্তে বসলাম। একটু পর ম্যাডাম মুচকে একটা হাসি দিয়ে বলল, ভয় পেয়েছেন? হুম। আরে ভয় পাবেন না, আমি তো আগেই বলেছিলাম আপনার চাকরি কিছুই হবে না। তাহলে এতক্ষণ কি ছিল এগুলো? মজা করছিলাম। মানে এভাবে মানুষ মজা করে? শোনেন, আপনার সকালের কথাগুলো আমার চোখ খুলে দিল। থ্যাংক ইউ ম্যাম, আমি তো ভাবছিলাম আমার চাকরি শেষ। না, আপনার চাকরির কিছুই হবে না। যান, বাড়ি যান, কালকে মিটিং আছে। থ্যাংক ইউ ম্যাম। আমি মনে মনে ভাবতেছি আমার কাছে তো একটা টাকাও নেই বাড়ি যাওয়ার জন্য, ম্যাডামকে বলেই কটা টাকা ধার দিতে। ম্যাম একটা কথা বলে রাগ করবেন না তো? বলেন, রাগ করবো না। হয়েছে কি ম্যাম, আজ সকালে বাচ্চা মেয়েটাকে সব টাকা দিয়ে ফেলছি, এখন আর বাড়ি যাওয়ার টাকা নেই। এখন যদি কিছু টাকা ধার দিতেন খুব উপকার হতো। সত্যি? ম্যাডাম তার ব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে দিয়ে বলল, এই নেন, যত টাকা খুশি নিয়ে নেন। পিনকোড 4। ম্যাম আমার ক্রেডিট কার্ড লাগবে না, জাস্ট কয়টা টাকা বাড়ি যাওয়ার জন্য, এই ধরেন 50-100 টাকা হলেই চলবে, আগামীকাল দিয়ে দেবো। প্রমি চিন্তা পড়ে গেল, তার কাছে তো খুচরা টাকা থাকে না, সবসময় ক্রেডিট কার্ড ব্যবহার করে, আর তার খুচরা টাকার দরকারও পড়ে না। সে বলল, মিস্টার সাব্বির, আমার তো খুচরা টাকা দরকার পড়ে না, আপনি এটিএম কার্ডটা নেন। না ম্যাম, আমি ক্রেডিট কার্ড নিতে পারবো না, টাকা না থাকলে নাই, আমি যাই। এই বলে সাব্বির চলে যাচ্ছে। দাঁড়ান, দেখি পাই কিনা। এই বলে প্রমি তার ব্যাগ খুঁজতে শুরু করলো। প্রমির এমন অবস্থা আগে কখনো হয়নি। তার ভালোবাসার মানুষই তার কাছেই প্রথম কিছু চাইলো, সে যদি দিতে না পারে। অনেকক্ষণ খোঁজার পর দেখে নতুন 100 টাকার একটা নোট। এই 100 টাকার নোটটা তার বাবা তাকে ছোটোবেলায় দিয়েছিল। সে এই টাকাটা এখনও রেখেছে তার বাবার স্মৃতি হিসেবে। এই 100 টাকার নোটটা দিবে নাকি দিবে না ভাবছে, আর তার কাছে কোনো টাকা নেই। তার বাবা দেওয়া টাকাটা সে তো আর ভালোবাসার মানুষকে দিচ্ছে, অসুবিধা কি, দিয়ে দেই। টাকাটা বের করে বলল, এই নিন। থ্যাংক ইউ ম্যাম। এই বলে সাব্বির টাকাটা নিয়ে চলে গেল। প্রমির মন খারাপ হয়ে গেল। তার ভালোবাসার মানুষটি এত গরিব, মন চাচ্ছে প্রমির সকল সম্পদ সাব্বিরকে দিয়ে সাব্বিরকে বুকে একটু জায়গা করে নিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বাসা যাওয়ার সময় হয়েছে। সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে দেখে সাব্বির আর নেই, কোম্পানির কোনো জায়গায় নেই। আমি বুঝছি ম্যাডামের টাকাটা কোনো বিশেষ টাকা, মনে হয় তাকে কেউ দিয়েছিল, মানুষের বাসাতেই এই টাকাটা দিয়ে দিয়েছে। আমি সাকিবকে ফোন দিলাম, সাকিব কই তুই? কেন? নাবিলার সাথে। তোর বিকাশে কি টাকা আছে? কয়টা টাকা পাঠাতো আমার বিকাশে। কয় টাকা? 500 পাঠা। পাঠাচ্ছি। ফোন রেখে দিলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা বিকাশের দোকান পেলাম, তার মধ্যে বিকাশের টাকা এসে গেছে।
ক্যাশ আউট করে বাড়ি চলে আসলাম। ম্যাডামের দেওয়া টাকাটা রেখে দিলাম, আগামীকাল দিয়ে দেবো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাড়িতে ফোন দিলাম। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আর বাড়ির সবাই কেমন? ভালো। তোর বাবার শরীরটা আগের চেয়ে খারাপ, তুই না বলে বাড়িতে আসবি? না, আসবো সামনের শুক্রবার, দেখি আসতে পারি নাকি। তোর কি ঢাকা শহরের মেয়েটি পছন্দ আছে? তুমিও না কি বলো, আমি তো বলছি আমি এখন বিয়ে করব না, আরও পরে। আচ্ছা, তোর যখন মনে চায় সে সময় করিস। আচ্ছা মা, রাখি তাহলে। রাখ, শুক্রবার কিন্তু বাড়িতে আসবি। আচ্ছা। আচ্ছা, ফোন রেখে দিলাম। আমি কিছুক্ষণ একটা গল্পের বই নিয়ে পড়লাম। একটু পর সাকিব আসলো, বললো দোস্ত কি খবর? ভালো। নাবিলার সাথে ডেট কেমন চলছে? ভালো, মনে হয় নাবিলারে পটাই ফেলছি। প্রপোজ করে বিয়ের প্রস্তাব দিয়ে দে। আমি বিয়ে করব তোর পরে, এখন তুই যাকে বিয়ে করিস। তুই কি যে বলিস, খাওয়া দাওয়া করছোস? তুই? খাইছি। এখন সাকিবের মোবাইলে ফোন আসলো, ফোন ধরে দেখে সাকিবের বাড়ি থেকে। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বললো, দোস্ত আগামী শুক্রবার মনে হয় বাড়িতে যেতে হবে। কি সমস্যা? বাড়িতে জমি নিয়ে কি সমস্যা হয়েছে, আব্বা বলছে বাড়ি যাওয়ার জন্য। আমিও বাড়ি যাব। তুই কেন? মা বলতেছে, আর এদিকে বাবার শরীরটাও ভালো না। দেখিস আবার বিয়ে করে আসিস না। তোর বিয়ে করলে তো আমি আমার বসকেই করব। তোর বসের সাথে কেমন চলছে? তোর ভালোবাসার কথা জানাস? না, দেখি। হুম। সাকিব, কালকে থেকে চল হাঁটতে যাই। না রে, ভালো লাগে না। আরে চল, সকালে নামাজ পড়ে বের হয়ে যাব, এলাকাটা খালি রাউন্ড দিয়ে আসবো। আচ্ছা যাবো নে। আমি মোবাইল টিপতে মনোযোগী দিলাম। অনেকদিন পর ফেসবুকে ঢুকে দেখি নোটিফিকেশনের অভাব নেই। দেখি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এর মধ্যে একটা চেনা পরিচিতও লাগতেছে, নাবিলা আইডির নাম। আমি সাহেবকে বললাম, নাবিলার ফেসবুক আইডির নাম কি রে? সুবর্ণা নাবিলা। আমার এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। অ্যাকসেপ্ট কর, কাজে আসবে পরে। আচ্ছা করছি। একটু পর দেখলাম মোবাইলের ব্যাটারি লো, তাড়াতাড়ি মোবাইল চার্জে দিলাম। মোবাইলটা অনেক পুরান, অনার্স ফার্স্ট ইয়ারে কিনছিলাম, সেই মোবাইলটা এখনো চালাই। কি করব, বাপের টাকা নাই, ভাবতেছি বেতন পেয়ে একটা মোবাইল কিনবো। চার্জে লাগিয়ে মোবাইল টিপতেছি, আবার আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট, সেনা মনে হলো, নাম প্রমি আক্তার। তার প্রোফাইলটা দেখলাম, মনে মনে ভাবতেছি এটা কি ম্যাডামের আইডি? ম্যাডাম আমাকে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে? প্রোফাইলের মধ্যে লেখা সিঙ্গেল। এত কিছু ভাবতে পারবো না, অ্যাকসেপ্ট করেই ফেলি, অ্যাকসেপ্ট করি। আর কিছুক্ষণ মোবাইল টিপে দিলাম, এক ঘুমেই রাত শেষ। সকালে উঠে সাহেবকে ডাক দিলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে হাঁটতে বের হলাম। এই এলাকার এসে পুরো এলাকাটা দেখার সুযোগ হয়নি ব্যস্ততার কারণে। এলাকাটা একটা চক্কর হেঁটে চলে আসলাম। খাবার খেয়ে অফিসে চলে আসলাম, কাজে মনোযোগ দিলাম। একটু পর মিটিংয়ের জন্য ফাইল তৈরি করছি। একটু পর নাবিলা আসলো আর বললো, মিস্টার সাব্বির, চলেন মিটিংয়ে যাই। চলেন। মিটিং রুমে গিয়ে বসলাম। একটু পর ম্যাডাম আসলো, একটা হাফ হাতার ফুল ড্রেসের, একটা সাদা জামা। ম্যাডামকে এমন অবস্থায় যে কেউ দেখেই প্রেমে পড়ে যাবে। মন চাচ্ছে এখনই গিয়ে ম্যাডামকে প্রপোজ করি। মনে মনে ভাবতে লাগলাম, আর কত ক্রাশ খাবো ম্যাডামকে দেখে, আর ড্রেসটারই মূল্য হবে অনেক। তোর মিটিংয়ে মনোযোগ দেই, কি ভাবতেছি। ম্যাডাম মিটিংয়ের মধ্যে মনে হয় একটা বাঘিনী, সবার সামান্য কাজও মাপ করে নাই। মিটিংয়ের লাস্টে ম্যাডাম সুন্দর একটা বক্তব্য দিল, যে বক্তব্য শুনলে মন চাইবে বেতন ছাড়াই কাজ করতে। মনে মনে ভাবতেছি, ম্যাডাম বাইরে কি সুন্দর হাসি খুশি, এখানে দেখি বাঘিনী। সকল কোম্পানির বসরা কি এমন? নাবিলার কথা বাসে ফিরে আসলাম। যাবেন না? চলেন। আচ্ছা নাবিলা, তুমি তো ম্যাডামের আরো মিটিং করছো। কেন? ম্যাডাম প্রতিটা মিটিংয়ে এমন? একবার আমার একটা ফাইল কম হওয়ার জন্য আমার চাকরি নট করে দিচ্ছিল, তারপর আমি ম্যানেজারকে বলে আবার চাকরি পাই। ম্যাডাম খুব ভালো, কিন্তু কারোর কোনো সামান্য কাজে ভুল হলে কোনো মাফ নেই। বুঝছি। কি বুঝছেন? বুঝছি ম্যাডাম খুব ভালো, আবার রাগী এবং খুব দায়িত্ববান মেয়ে, এক কথায় অলরাউন্ডার। আমার সাথে নাবিলাও হাসতে লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম, কি নাবিলা, সাইক দিয়ে কেমন লাগছে? কি যে বলেন না মিস্টার সাব্বির। এখন আর মিস্টার সাব্বির না, এখন শুধুই সাব ভাই বলবে, বুঝছো? বলো। এমন একটা ছেলেকে আমার জীবনে পেয়ে আমি খুবই হ্যাপি। খুব ভালো। কবে বিয়ে করবা? ভাইয়া, আপনার বিবাহের পর। তোর আমি কবে না কবে বিয়ে করব কে জানে। সাকিব ওই একই কথা বলে। আমি অফিসে এসে কাজে মনোযোগ দিলাম। দুপুরে খাবার সময় ভাবলাম ম্যাডামকে একটু দেখে আসি। অফিসে গিয়ে দেখি নাই, মনে হয় আরও মিটিং আছে। চলে আসতেছি এমন সময় দেখি ম্যাডাম অফিসে ঢুকছে, আমাকে দেখে নাই, অথচ আমি তার পাশ দিয়ে গেলাম।
মনে হয় অনেক ব্যস্ত। আমি চলে আসলাম, এসে ক্যান্টিন থেকে খাবার খেয়ে অফিসে এসে কাজে মনোযোগ দিলাম। কাজ শেষে বাসায় চলে আসলাম। বাড়িতে এসে দেখি সাকিব বাসায় গেছে, খাওয়া দাওয়া করতেছে। হুম। আমি খাবার খেয়ে সাকিবকে জিজ্ঞেস করলাম, তোদের অফিসের বসটা কেমন রে? আমাদের বস বদলি হয়ে অন্য ব্রাঞ্চে চলে গেছে। এখন নতুন আরেক মহিলা বিবাহিত বস এসেছে। মহিলা বসটা কেমন? আর বলিস না, একেবারে বজ্জাত, সবার সাথে খারাপ ব্যবহার করে, তবে আমার সাথে ভালো ব্যবহার করে। দু একজনের কাছে শুনছি তার বলে একটা মেয়ে আছে, তার সাথে বলে আমার বিয়ে দেবে। কি বলিস, নাবিলের কি হবে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি নাবিলাকে ছেড়ে যাব মহিলার মেয়ের কাছে? যদি তোর চাকরি নট করে দেয়? নট করলে কি আর করার, কপাল খারাপ। তাদের কোম্পানিতে দেখছো না, ঢুকিয়ে দিতে পারিস কিনা? বুঝছি, পরে নাবিলের সাথে অফিসে গিয়েও ডেট করতি। তুই না? আচ্ছা দেখি, বসের সাথে কথা বলে। তুই যেখানে আসতিস সেখানে থাক, পরিস্থিতি খারাপ হলে আমাকে জানাস। ওকে। আমি কতক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শেফকে ডাক দিলাম। সাকিব উঠে নামাজ পড়, নামাজ পড়ে হাঁটতে যাব। দোস্ত তুই যা, আমি যাব না, ভালো লাগতেছে না। আচ্ছা তাহলে নামাজ পড়ে ঘুমা। আমি হাঁটতে চলে আসলাম। হাঁটতে হাঁটতে অনেকখানি চলে আসলাম। সামনে চোখের মধ্যে একটা মেয়ে পড়ে। মেয়েটাকে চিনতে কষ্ট হয় নাই, আমার বস। দেখে আস্তে আস্তে আমার দৌড়ানোর গতি বাড়িয়ে দিলাম। ম্যাডাম একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরছে। আমি আস্তে আস্তে ম্যাডামের পাশে এসে বললাম, গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাডাম কখন আসলেন? একটু আগে। আপনি কবে থেকে? এই তো গতকাল থেকে। আপনি? আজকে থেকে। আসলে আমি ব্যায়াম বাসায় করতাম, কিন্তু প্রকৃতির সাথে কি আর কৃত্রিমের তুলনা হয়? আসলে প্রমি আজকে থেকে শুরু করেছে। গতকাল যখন সাব্বির আর সাকিব একসাথে যখন হাঁটতে বেরোয়েছে, প্রমির বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছে, তাই সাব্বিরের জন্য বের হয়েছে। তা ঠিক বলেছেন, আমি একটু বসবো, আপনি বসবেন? চলেন সামনে বসি। চলেন। ম্যাডাম, অফিসিয়াল কথা কি এখানে বলা যাবে? জরুরি হলে বলেন, না হলে অফিসে গিয়ে বলেন। আর আজকে আমি অফিসে যাব না। জানতে পারি কি জন্য? আজকে চায়না থেকে কিছু লোক আসবে, তাদের সাথে মিটিং আছে। বুঝছি। মনটা খারাপ হয়ে গেল। আমার ভালোবাসার মানুষটা এত ব্যস্ত থাকে, তাহলে আমার সাথে সময় দেবে কিভাবে? যদি ডেট করার কথা কই তাহলে বলবে মিটিং আছে। কি ভাবছেন? প্রমি বুঝতে পারছে যে সাব্বির মন খারাপ করেছে। কিছু না, চলেন চিতল পিঠা খাই। চলেন। প্রমি কোনো সময় চিতল পিঠা খায় না, তার প্রিয় মানুষটি বলেছে সে কোনোভাবে না করতে পারে না। মামা, দুটো চিতল পিঠা দেন। মিস্টার সাব্বির, আমি মনে হয় একটা পিঠে খেতে পারবো না। আপনি একটা নেন, আপনার কাজটাকে একটু দিয়েন, তাহলেই চলবে। দুটো পিঠাই নেই, আপনার ভালো লাগলে খেয়েন, না ভালো লাগলে দিয়ে দিয়েন আমাকে। মামা কি ভর্তা দিমু? আমাকে সরিষা। ম্যাডাম আপনাকে? আমাকেও সরিষা। এই নেন। আমি একটা দেই ম্যাডামকে, আর একটা নেই আমি। ম্যাডাম একটু খেয়ে আস্তে আস্তে পুরোটা খেয়ে ফেললো। মামাকে বললো আরেকটা দিতে। ম্যাডামের মনে হয় ঝাল পছন্দ করে, আরেকটা দিতে না দিতেই খেয়ে ফেললো। বললো আরেকটা দিতে। তখন আমি বললাম, ম্যাডাম আর খাবেন না, পেটের সমস্যা দেখা দেবে। না, আমি আরেকটা খাবো। মামা দেন তো আপনি। ম্যাডামের খাওয়ার অবস্থা থেকে আমি তাড়াতাড়ি দোকানে চলে যাই পানি আনার জন্য। ম্যাডাম আরেকটা খেয়ে পানি খুঁজতেছে। মামা পানি কই? পিঠাওয়ালা কলস দেখিয়ে বলল, ওইখানে। ম্যাডাম কি করবে, ঝালে আর না পেরে কলস থেকে গেছে পানি পান করার জন্য। আমি তাড়াতাড়ি এসে বললাম, ম্যাডাম এইখান থেকে পানি খাবেন না, এটা খান। বোতল দিয়ে বললাম। ম্যাডাম আমার হাত থেকে বোতল নেওয়ার সময় ম্যাডামের হাতটা আমার হাতে লেগে যায়। আমার শরীরটা কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। সামান্য সময়ের জন্য ম্যাডামের খেয়াল নাই সেদিকে। ম্যাডাম পানি খেয়ে বলল, থ্যাংক ইউ মিস্টার সাব্বির। ওহ, কি বলে ধন্যবাদ দিব, আমি তো ঝালে মরেই যাচ্ছিলাম। ম্যাডাম আপনি আরেকটা না খেলেও পারতেন। এই মামা, আপনি এত ঝাল দেন কেন? ম্যাডাম কম ঝাল দিলে বলে ঝাল কম দিই, আর বেশি দিলে বলে ঝাল বেশি হয়। এখন আপনিই বলেন আমি কি করব? ম্যাডামের গোল গাল, সুন্দর সাদা মুখটা লাল হয়ে গেল। ঝালে ম্যাডামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার মন চাচ্ছে ম্যাডামকে জোরে ধরে একটা কিস করতে, কিন্তু এটা করতে গেলে চাকরির নট আর মনে হয় চেহারা দেখা হবে না ম্যাডামের। আমি একটা টিস্যু দিই। আস্তে আস্তে ম্যাডাম শান্ত হলো। আমি পিঠাওয়ালার টাকা দিয়ে চলে আসলাম। এসে ম্যাডামকে বললাম, ম্যাডাম মনে হয় ঝাল পছন্দ করেন। একটু বেশি। আজ মনে হয় অনেক বেশি হয়ে গেছে। চলেন গিয়ে বসি। চলেন। আপনি না কি বলবেন? ম্যাডাম আমার শনিবারে ছুটি লাগবে।
বললাম মনটা হালকা কালো করে। কি জন্য? ম্যাডাম আমার বাবার শরীরটা ভালো নেই, অনেক অসুস্থ। তারপর বাড়িতে যাই না অনেকদিন ধরে, মা বলতেছে যাওয়ার জন্য। আপনার বাড়ি কোথায়? নরসিংদী জেলার। প্রমির মনটা খারাপ হয়ে গেল। এখন যদি সে বসের জায়গায় থেকে বলে তাহলে ছুটি নিষেধ, আর যদি তার ভালোবাসার মানুষ হিসেবে বলে তাহলে তাকে ছুটি দিতেই হবে। আরও মন খারাপ হয়ে গেল তার বাবার কথা শুনে। তারপর আবার সাব্বিরকে দেখতে পারবে না 2 দিন, এসব কথা চিন্তা করে বলল, শনিবারে আসতে পারবেন না? আসতে পারবো। এসে কি অফিসটা করা আমার পক্ষে সম্ভব হবে? বুঝলাম, যান ছুটি। ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম মিস্টার সাব্বির। দেখেন আজকের সূর্যটা কত সুন্দর, চলেন কয়েকটা ছবি তুলি। আমার মোবাইলের ক্যামেরা ভালো না। আমারটা দিয়ে তুলেন। সাব্বির কটা ছবি তুলে প্রমির। এমন সময় সাব্বিরের মোবাইলে কল আসে। সাব্বির ধরে দেখে সাকিবের কথার মধ্যে টমি সাব্বিরের কটা ছবি তুলে ফেলে। কথা বলার সময় সাব্বির ঘড়ির দিকে তাকায়, ফোন কেটে দিয়ে বলল, ম্যাডাম ঘড়ির দিকে দেখান। ও মাই গড, আর অফিস মাত্র আর 30 মিনিট আছে। ম্যাডাম যাই। ম্যাডাম দেরি করে গেলে ম্যানেজার কিছু বললে? আপনি যান, কেউ কিছু বলবে না। আমি চলে আসলাম, বুঝতে পারলাম না সময় কোন দিক দিয়ে চলে গেছে। আমি তাড়াতাড়ি বাসায় এসে দেখি সাকিব চলে গেছে। খাবার খেয়ে রেডি হয়ে বের হয়ে যাই। হেঁটে বাস স্টেশন পর্যন্ত যেতে হয়। বাসা থেকে বের হয়ে হাঁটা ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে একটা গাড়ির হর্ন আসছে, একসাথে 3 বার। তারপর আমি ফুটপাত দিয়ে হাঁটতেছি, পিছনে তাকিয়ে দেখি ম্যাডামের গাড়ি। টমি বাড়িতে এসে ম্যানেজারকে ফোন দিয়ে বলল, ম্যানেজার সাহেব, আজকে চায়না লোকদের সাথে যে মিটিংটা আছে বলে দেন করতে পারবে না। কেন? আমি যেটা বলছি সেটা হবে। তাদের যদি বেশি জরুরি হয় তাহলে বলেন আমার কোম্পানি আমার অফিসে আসতে। ওকে ম্যাডাম। সাব্বিরের মন খারাপ সে সহ্য করতে পারবে না। আই লাভ ইউ সাব্বির। ম্যানেজারের সাথে কথা বলার সময় টমি জামা পরে নেয়, আবার এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। সে আর সাব্বির একসাথে অফিসে যাবে তাই। আমি গাড়ির সামনে যাই, গিয়ে দেখি ম্যাডামের গাড়ির ভিতর। আমি বললাম, ম্যাডাম কিছু বলবেন? না, গাড়িতে ওঠেন। আমি তো অফিসে যাচ্ছি, আপনার না কোথায় মিটিং আছে? মিটিংয়ে যাব না, আপনি ওঠেন। গাড়িতে উঠলাম হাসি মুখে। ওঠেন। টমি হাসিটা দেখার জন্যই এত কষ্ট করেছে। গাড়ি গিয়ে অফিসের সামনে নিয়ে থামে। আমি আস্তে আস্তে নেমে অফিসে চলে যাই। ম্যাডামও দেখি অফিসে আসছে, মনে হয় মিটিং ক্যান্সেল করে দিয়েছে। আমি অফিসে গিয়ে কাজে মনোযোগ দিলাম। একটু পর দেখি কিছু চায়না লোক অফিসে আসছে। মনে মনে ভাবতেছি এটা কি করে সম্ভব। ম্যাডাম না বললো মিটিংটা অন্য কোথাও? মিটিং মনে হয় কোম্পানিতে নিয়ে এসেছে। আমার মন খারাপের কারণ কি এটা হয়েছে? তোর আমার সামান্য মন খারাপের কারণে মিটিং পরিবর্তন করে ফেলবে? আবার ভাবতেছি হতেও পারে, তাকে তো আমি ভালোবাসি। এসব ভাবতে ভাবতে কখন যে নাবিলার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, নাবিলা আসো। ভাই কি ভাবছিলেন? তেমন কিছু না, কি বলেন? ভাবতেছিলাম ম্যাডামের চায়নার লোকদের সাথে মিটিং ছিল কোনো এক গেস্ট হাউসে। তাহলে এখানে কেন? আজ সকালে ম্যাডাম ম্যানেজারকে ফোন দিয়েই সব বলেছে, মিটিংয়ে যেতে পারবে না, তাই তারা কোম্পানিতে চলে এসেছে। বুঝছি। তুমি কিসের জন্য আসছো? এই ফাইলটা দেন। আর ভাই সাকিবকে বলবেন আমি তাকে ভালোবাসি। আমি বলতে পারবো না, তুমি বলো। প্লিজ ভাই বলবেন। শোনো, আমি বললে যতটুকু খুশি হবে তুমি বললে তার চেয়ে বেশি খুশি হবে, সুতরাং তুমি বলো। আর এত তাড়াতাড়ি কি আছে? আচ্ছা ভাই বুঝছি, এখন আমি যাই। নাবিলা চলে গেল। আমি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আরেকটা কল আসলো, ধরে দেখি বসের। হ্যালো ম্যাডাম, কিছু প্রয়োজন? আমার এখানে আসেন তো। জি ম্যাডাম আসছি। ম্যাডামের অফিসের দরজার কাছে এসে বললাম, মে আই কামিং ম্যাম? কামিং। জি ম্যাডাম বলেন। একটু পর আমার সাথে চায়না লোকেদের মিটিং, আপনি আমার সাথে থাকবেন। ম্যাডাম আমি তো চায়না ভাষা পারি না। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু আমার সাথে থাকবেন। আচ্ছা। আপনি একটু বসেন, আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে। একটু পর ম্যাডাম ওয়াশরুম থেকে বের হয়ে বললেন, চলেন। আমি ম্যাডামের পেছনে যেতে লাগলাম। ম্যাডাম আমি না গেলে হয় না? না, আপনার আমার সাথে যেতেই হবে, চলেন। চলেন।
মিটিং রুমে গিয়ে ম্যাডাম বসলো, আমি ম্যাডামের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ম্যাডাম তাদের সাথে কথা বলা শুরু করলো। ম্যাডাম তাদের সাথে ইংরেজি ভাষায় কথা বলতেছে। ইংরেজি বলে আমি বুঝতে পারছি। ম্যাডামের কথাগুলো একদম স্পষ্ট, নেই কোনো জড়তা। তাদের সাথে ম্যাডাম একটা প্রোডাক্টের ডিল করছে। মিটিং শেষ হয়ে গেছে, ম্যাডাম বের হয়ে চলে আসলো। ম্যাডাম সোজা নিজের অফিসে চলে আসলো। আমিও ম্যাডামের পেছন পেছন ম্যাডামের অফিসের সামনে আসলাম। ম্যাডাম আগে অফিসে ঢুকে নিজের চেয়ারে গিয়ে বসলো। আমি পেছনে পড়ায় দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম আসবো নাকি চলে যাব? আসেন। এসে বললাম, বসবো? বসেন। শোনেন মিস্টার সাব্বির, সামনে থেকে আমার অফিসে আসতে আপনার কোনো অনুমতি লাগবে না। আমার অনুমতি ছাড়াই আপনি আমার অফিসে ঢুকতে পারেন, বসতে পারেন। আমি অবাক হয়ে গেলাম, এটা ম্যাডাম কি বললো? ম্যাডাম আমার জন্য এই স্যাক্রিফাইস কেন? আচ্ছা, বলবো না, পরে বলবো। মনে মনে বললাম, আমি তোমাকেই ভালোবাসি, তাই। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আমি আপনাকে একটা সাজেশনস দিতে চাই। কি সাজেশন? আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনার এত বড় কোম্পানি, কিন্তু আপনার একটা সেক্রেটারিও নাই। আপনার একটা সেক্রেটারি থাকলে ভালো হতো। আসলে আমার একজন সেক্রেটারি আছে, সে কিছুদিনের ছুটিতে আছে। ভালো ম্যাডাম, আমি যাই। যান। আমি পকেট থেকে 100 টাকার নোটটা বের করে দিয়ে বললাম, এই নেন। এ তো দেখি আমার দেওয়া 100 টাকা। নেন। আপনি এই টাকাটা ভাঙেন নাই? আসলে ম্যাডাম কি বলবো, আমি বুঝেছিলাম এই টাকাটা আপনার কোনো বিশেষ টাকা, তাই আমি টাকাটা ভাঙাই নাই, অন্য একটা ব্যবস্থা করে চলে যাই। থ্যাংক ইউ। দেন, আপনি ঠিকই বলেছেন, এটা আমার বাবার দেওয়া টাকা, ছোটবেলায় দিয়েছিল, আমি এতদিন রেখে দিই। নেন। যে সময় ম্যাডাম আমার হাত থেকে টাকাটা নেয়, সে সময় আমি ম্যাডামের চোখে তাকিয়েছিলাম। ম্যাডাম আমার চোখে তাকিয়েছিল। দুজন যেমন দুজনকে ভেতর থেকে দেখতে পাচ্ছি, প্রত্যেক জনমের ভেতরে আছে এক অফুরন্ত ভালোবাসা। আমি টাকাটা দিয়ে চলে আসলাম, এসে কাজে মনোযোগ দিলাম। কাজ শেষ করে বাসায় আসলাম। এসে দেখি সাকিব বাসায়, বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। কখন যাবি বাড়িতে? এই তো এখন। তুই কখন যাবি? এখনই? কবে আসবি? শনিবার। তুই? আমিও। নাবিলা জানে তুই যে বাড়ি যাচ্ছিস? ভালো। সাকিব আমাকে জোরে ধরে বের হয়। আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাড়িতে আসতে আসতে অনেক রাত হলো। বাড়িতে গিয়ে দেখি মা অনেক রকমের খাবার তৈরি করছে। আমি শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের দিকে ঢাকা চলে আসব। এই 2 দিনে মোটামুটি আমার সকল আত্মীয় স্বজনের সাথে কথা বলে দেখি আমার সাথে দেখা করতে আসে। তার কারণ সম্মত আমার চাকরি। আমি 2 মাস আগে একবার আসছিলাম, তখন আমার চাকরি হয় নাই। তখন আমি যে বাড়িতে আসছি কেউ আমাকে চেনেই না। মনে মনে ভাবলাম এটাই হলো সমাজ। যতক্ষণ পর্যন্ত আমার চাকরি ছিল না, ততক্ষণ পর্যন্ত আমার সমাজে কোনো মূল্যও ছিল না। এখন আমি একটা চাকরি পাইছি, এখন আমার সমাজে কত উঁচু স্থান। সকালে খাওয়ার সময় মা বলল, বাবা তোর চাকরির বেতন কত? বর্তমান 80,000, আস্তে আস্তে 1 লাখ পর্যন্ত। এবার তোর বাবার একটা ভালো ডাক্তার দেখিয়ে ফেল। মা তুমি টেনশন করো না, আমি এই মাসের বেতন পেয়ে বাবাকে ঢাকা নিয়ে হাসপাতালে ভর্তি করাবো। আচ্ছা বাবা। বাবা তোর জন্য আমি একটা মেয়ে পছন্দ করছি। মা তোমাকে কে বলছে পছন্দ করার জন্য? আমি সেই মেয়েকে বিবাহ করব না, আমার ঢাকায় মেয়ে পছন্দ আছে। তোর না বলে ঢাকা কোনো মেয়ে পছন্দের মেয়ে নাই? এই শোন না, এই মেয়েটা অনেক সুন্দর, আর মেয়েটা তোকে চেনে আর তোকে ভালোবাসবে। আমি কিছু না ভেবে বলে দিলাম, দরকার নেই আমার সেই মেয়ে, আমি যাকে বলছি তাকে বিয়ে করব। ম্যাডামের কথা। এই ঢাকার মেয়েটা ভালো হয় না, মেয়েটা অনেক ভালো। থাকুক তোমার ভালো মেয়ে, গ্রামের মেয়েরা ভালো না। এই বলে খাওয়া থেকে উঠে চলে আসলাম। খেয়ে যা। আমি ভাবতে লাগলাম, আমি যে বলে দিলাম তাহলে মেয়েটাকে, ম্যাডাম কি আমাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করবে? ম্যাডামের গাড়ির চাকার সমান হতো না আমার এই বাড়ি, কিন্তু ভালোবাসার কাছে এই সব তো তুচ্ছ। তোর চিন্তা করে লাভ নাই, বলে তো অন্তত দেখতে পারি। ম্যাডাম অ্যাকসেপ্ট করলে করবে, না করলে আর কি, আমার কিছুই করার নাই। আমি দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ঢাকা। বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। দেখি সাকিব আসে নাই। সাকিবকে ফোন দিয়ে বললাম, কোথায় তুই? বাসে আসতেছি। আয়। ওকে। আমি এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম। মা বাড়ি থেকে খাবার নিয়ে আসছিল। আমি খাবার খেয়ে সাকিবের জন্য রেখে দিলাম। তারপর বাড়িতে ফোন দিয়ে জানলাম আমি আসছি। তারপর ঘুমানোর জন্য যাব, এমন সময় দিল কে জানি ফোন। ধরে দেখি অচেনা একটা নাম্বার। টমির মনটা ছটপট করছিল সাবিরের সাথে কথা বলার জন্য। সে ওই দিন সকালেই সাবিরের ছবি তুলে রেখেছিল সাবিরের অনুপস্থিতিতে তাকে দেখার জন্য। টমি ভাবছে সে কি আসবে নাকি আসছে না। তার গলার কথাটা শোনার জন্য টমির মনটা ছটপট করছে। একটা ফোন দেয়। টমি কল দেয়। নাম্বার আগে জোগাড় করে রেখেছিল। আমি কলটা ধরে বললাম, হ্যালো। সালাম দিয়ে বললাম, কে বলছেন? হ্যালো, কে বলছেন?
হ্যালো, কে বলছেন? আরে আজব তো, কিছুই তো বলে না। কতক্ষণ হয়ে গেল কেউ কোনো কথা বলছে না। মোবাইল ভালো করে দেখলাম মিনিট উঠছে, শ্বাস প্রশ্বাস বোঝা যাচ্ছে, কিন্তু কথা বলতেছে না। তোর বলে ফোনটা কেটে দিলাম। আমি ভাবতে লাগলাম কে ফোন দিচ্ছে। আমার চেনা পরিচিত কেউ হলে নিশ্চয়ই কথা বলতো। মনে হয় রং নাম্বার। আমি দিলাম এক ঘুম। ঘুমটা ভালো করেই ধরছে, বাড়িতে গিয়ে বসার সুযোগ নাই। তারপর আবার 2বার বাস জার্নি করলাম। সাকিবের ডাকে ঘুম ভাঙলো, গিয়ে দরজা খুললাম। কইছিলি কতটি ডাক আর ফোন দিলাম। ঘুমাচ্ছিলাম। আচ্ছা, খাইছোস? আমি গিয়ে দিলাম আবার আরেক ঘুম। এক ঘুমে রাত শেষ। সকালে উঠে নামাজ পড়লাম, সাহেবকে ডাক দিলাম। দুজনে ক্লান্ত, তাই আর হাঁটতে গেলাম না, আবার ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে যাই। সাকিব অফিসে চলে যায়। অফিসে গিয়ে যেন সব অপরিচিত লাগছে। একদিন অফিসে না আসায় নাবিলা হঠাৎ করে এসে বলল, ভাই কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। সাকিব কেমন? কেন, তুমি কথা বলো নাই? কথা বলছি, বাট দেখি নাই তো, তাই। ভালো, সে খুব ভালো। আচ্ছা, আজকে কি ম্যাডাম আসছে? কেন, ম্যাডামের সাথে কি? কিছু না। হ্যাঁ, ম্যাডাম অফিসে আছে। ভালো। ধরো সাকিব যদি এই অফিসে জয়েন করে তাহলে তোমার কেমন লাগবে? কি বললেন? সাকিব এই অফিসে জয়েন করবে? না, তোমার কেমন লাগবে? সেটা কি আপনাকে বলতে হবে? আপনি বোঝেন না? বুঝছি। তারপর দুজন মিলে ডেট করতে। দূর ভাই, আপনি না। যদি সাকিবকে এই অফিসে পেতে চাও তাহলে আমি ম্যাডাম সম্পর্কে যা জিজ্ঞেস করব সব বলবে। আচ্ছা, যা জানি সব বলবো, কিন্তু যেটা না জানি সেটা কি করে বলবো? এখন থেকেই ম্যাডামের সাথে মেশার চেষ্টা করো। আপনি কি ম্যাডামের সাথে প্রেম করবেন নাকি? তোর বোকা, যাও গিয়ে কাজ করো। নাবিলা চলে গেল। আমি কাজে মনোযোগ দিলাম, কিন্তু মনোযোগ বসছে না। কেন জানি মন চাচ্ছে ম্যাডামকে একটা নজর দেখে আসতে। যেই ভাবা সেই কাজ। একটা ফাইল নিয়ে বেরিয়ে পড়লাম। টমি দেখছি নাবিলের সাথে হাসাহাসি করে কথা বলছে। তারপর আবার এতক্ষণ টমি ফোন দিতে যাবে, দেখে সাব্বির এই দিকেই আসছে। আমি ম্যাডামের রুমে গিয়ে বললাম, আসতে পারি? থ্যাংক ইউ। এই ফাইলটা আপনাকে দেখা। এই সব ফাইল ম্যানেজারকে দেখাবেন, আমাকে না। বসেন। ম্যাডাম কি রাগ করছেন? সরি, আমি ম্যানেজারের কাছে যাচ্ছি। না, বসেন। আপনি একটু আগে নাবিলার সাথে হাসাহাসি করে কি কথা বলছেন? ও, নাবিলা মানে আমার ভাবি। তার সাথে সাকিব সম্পর্কে কথা বলছিলাম। তাহলে হাসাহাসি কিসের? জিজ্ঞেস করছিলাম যদি সাকিবকে এই কোম্পানিতে আনা হয় তাহলে তার কেমন লাগবে। বুঝছি। শোনেন, তার সাথে কথা বলবেন, হাসাহাসি করা যাবে না। তোমার এই হাসি শুধু আমারই প্রাপ্য, মনে মনে বললাম। আপনি যা বলছেন তাই হবে। আপনি কি বিকেলে ফ্রি আছেন? কেন? আসলে আজকে একটু ঘুরতে যেতে মন চাচ্ছে। যান। না, এমনি একা তো, তাই ভাবলাম কাউকে নিয়ে যাই। আপনি যাবেন? যাবো না। অফিস শেষে আমি আপনাকে নিয়ে যাব। ওকে, আমি যাই। গিয়ে কাজে মনোযোগ দিলাম। এখন ঠিক কাজে মনোযোগ বসছে। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি ম্যাডামকে ভালোবেসে ফেলেছি? ভালো যখন বেসেছি একবার বলে তো দেখতে পারি, না বললে নিজেরই কষ্ট। ভাবতেছি কবে বলবো। তোর বল মনে কতই তো ম্যাডামের সাথে দেখা হয়। কাজে মনোযোগ দিলাম। কাজ শেষে ম্যাডামের রুমে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম বসে আছে। আমি সোজা গিয়ে টেবিলে বসলাম। বসে বললাম, ম্যাডাম ঘুরতে যাবেন না? চলে। ম্যাডামের সাথে এসে গাড়িতে উঠলাম। ম্যাডাম জানি কোথায় নিয়ে আসলো। এখান থেকে ঢাকা শহরে সূর্য ডোবা দেখা যায়। আমি আর ম্যাডাম হাঁটতে লাগলাম। ম্যাডাম জিজ্ঞেস করলো, আপনার কি ভালো লাগে? কি বোঝাতে চাচ্ছেন? আপনার কি ভালো লাগে সবচেয়ে বেশি? আমার সবচেয়ে বেশি ভালো লাগে সূর্য ওঠা দেখতে। আপনার কি ভালো লাগে? আমার সবচেয়ে বেশি ভালো লাগে সূর্য ডোবা দেখতে। আপনার ডোবা, আমার ওটা, দুজনের মিল আছে সূর্যটা। চলেন ওই দিকটায় গিয়ে বসি। চলেন। সেখানে গিয়ে বসলাম। আমি ম্যাডামের থেকে দূরত্ব নিয়ে বসলাম। আমি বললাম, ম্যাডাম ফুচকা খাবেন? কোথায় ফুচকা দোকান? ওইদিকে। কি বলবো, আমি অনেক দিন ধরে ফুচকা খাই না। অনেক দিন আগে বান্ধবীদের সাথে ফুচকা খাইছিলাম, তারপর আর খাওয়া হয় নাই। একে তো একলা, তার উপর আবার ব্যস্ত, তাই আর ফুচকা খাওয়া হয় নাই। চলেন তাহলে আজকে খাওয়া যাক। চলেন। আমি আর ম্যাডাম ফুচকার দোকানে গিয়ে বললাম, মামা 2 প্লেট ফুচকা দেন। মামা, ঝাল বেশি দিমু না কম? আমার কম। ম্যাডাম আপনার? বেশি।
মামা একটার বেশি আর একটার কম। দিচ্ছি। একটু পর মামা 2 প্লেট ফুচকা দিল। ঝালটা দিলাম ম্যাডামকে, ম্যাডাম খেয়ে পানি খুঁজছে। মামার দোকানে পানির বোতল ছিল, আমি দিলাম ম্যাডামকে। পানি খেয়ে ম্যাডাম শান্ত হলো। সন্ধ্যা হয়ে গেল। আমি বললাম, ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলেন বাড়িতে চলে যাই। চলেন চাই। কালকে আমার সাথে শপিংয়ে যাবেন? আমি যাব। হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, ওকে দেখি। দেখি মানে যেতেই হবে। আচ্ছা যাব। আগামীকাল কখন? বিকেলে। ওকে। মনে মনে ভাবতেছি, কি মেরে বাবা, কাজ বাদ দিয়ে কোনো কিছু করতে চায় না। আমরা দুজন পাশাপাশি হাঁটছি, দূরত্ব বজায় রেখে। মন চাচ্ছে ম্যাডামের হাতটা ধরে হাঁটতাম, কিন্তু এটা করতে গেলে চাকরি গেল। একটু পর আমরা গাড়িতে উঠে বসলাম। উঠে আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সাকিবকে ডাক দিলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে দুজন হাঁটতে গেলাম। হাঁটতে হাঁটতে দূর থেকে ম্যাডামকে দেখে বললাম, ওই দেখ, ম্যাডাম জগিং করতেছে। কই, কোনটা? আরে দেখোস না, আকাশি কালার গেঞ্জি। হ্যাঁ দেখছি, চল গিয়ে কথা বলি। তুই তো নাবিলাকে বলতে পারিস হাঁটতে আসতে। ঠিক বলছস, দাঁড়া ফোন দেই। এখন? আগামীকাল থেকে নিয়ে আসিস। ওকে। ম্যাডামের সাথে দেখা করবি না? চল। আমি ম্যাডামের কাছে গিয়ে বললাম, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং মিস্টার সাব্বির অ্যান্ড মিস্টার সাকিব। গুড মর্নিং। আপনারা কখন আসছেন? এইমাত্র। আপনি? আমিও। মিস্টার সাকিব, নাবিলার কি অবস্থা? ভালো। কী রকম ভালো? অনেক ভালো। চলেন ওই দিকটা যাই। চলে। আমরা তিনজন কিছুক্ষণ হেঁটে বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে অফিসে চলে আসলাম। এসে কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে বিকাল হয়ে গেল। ম্যাডামের কোনো খোঁজ খবর নাই। ম্যাডাম না বলে শপিংয়ে যাবে। তাহলে ম্যাডাম কোথায়? অফিসে 2বার গেলাম, নেই। ভাবছি ফোন দেবো, নাম্বার তো নাই। নাম্বার জোগাড় করা যাবে। ফোন দিলে যদি কোনো মিটিং থাকে তাহলে চাকরি নট। অফিসের সময় শেষ, বাসায় চলে যাই। অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলাম। এসে দেখি ম্যাডাম গাড়ি থেকে নামছে। টমি আজকে সারাদিন ব্যস্ত। সে আর একটা নতুন কোম্পানি তৈরি করার জন্য প্ল্যান নিছে, তাই আজ সেখানে ব্যস্ত। সকালের সাথে সাকিব থাকায় বেশি কথা বলতে পারে নাই। কাজ করতে করতে কখন যে বিকাল হয়ে গেল বলতেই পারে নাই। তার আর একটা মিটিং ছিল, সেটা বাদ দিয়ে সে চলে আসে সাব্বিরের সাথে শপিংয়ে যাওয়ার জন্য। আমি গাড়ির কাছে যাই। ম্যাডাম আমি আসতেছি দেখে আর গাড়ি থেকে নামে নাই। কাছে যেতে না যেতেই বললো, ওঠেন, শপিংয়ে যাব। এখন? আর আপনাকে এখন ক্লান্ত মনে হচ্ছে, আপনার একটু রেস্ট নেওয়া দরকার। অন্য কোনো দিন যাই? না, এখন যাব। আর আপনি আমার সাথে যাবেন। ওঠেন। আমি না পেরে উঠে বসলাম। ম্যাডামের এমন অবস্থা থেকে আমার মায়া হচ্ছে। ভাবছি ম্যাডামের সাথে সেক্রেটারি নিয়ে একটু আলোচনা করি। ম্যাডাম, আপনার সেক্রেটারির ছুটি এখন শেষ হয় নাই? আসলে কি বলবো, আমার কোনো সেক্রেটারি নাই। ওই দিন আপনার সাথে মিথ্যে কথা বলেছিলাম। কেন? আপনি রাগ করবেন দেখে। না পেরে বলে দিল সত্যি কথা। আমি কেন আপনার উপর রাগ করব? আর ওই দিন আমি তো আপনাকে একটা সাজেশন দিতে চেয়েছিলাম। এত বড় মিথ্যা কথা বলা আপনার ঠিক হয় নাই। সরি। সরি বলবেন না, ইটস ওকে। আপনার সাজেশনটা আমি ভেবে দেখেছি, কিন্তু আমি তো ভালো সেক্রেটারি পাচ্ছি না। আমার কাছে একজন ভালো সেক্রেটারি আছে। কে সে? একজন ছেলে। ছেলে? কে সে? আমি চিনি। সাকিব। সাকিব? সে না কোনো কোম্পানিতে চাকরি করে? তার কোম্পানিতে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ম্যাডামকে সাকিবের কোম্পানি সম্পর্কে সব বললাম। এই জন্য সে বলছে আপনার কোম্পানিতে একটা পোস্টে ঢুকে দিতে। নাবিলা রাগ করবে না? নাবিলা তো মহা খুশি। মানে আমার সেক্রেটারি হলে সে রাগ করবে না? কেন সে রাগ করবে? আর আপনি কি আর তার সাথে সারাক্ষণ থাকবেন? আপনার কাজগুলো সে করে দেবে। বুঝেছি। ওকে, আপনাকে পরে জানাবো। একটু পর গাড়ি একটা শপিং মলের সামনে নামলো। ম্যাডাম বললো নামার জন্য। আমি নামলাম। নেমে ম্যাডামের পেছন পেছন হাঁটা ধরলাম। ম্যাডাম একটা রেস্টুরেন্টে ঢুকলো। ম্যাডাম বলল, মিস্টার সাব্বির, চলেন কিছু খেয়ে নিই। চলেন। ম্যাডাম আর আমি এক টেবিলে গিয়ে বসলাম। ম্যাডাম খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে নাই। একটু পর ম্যাডাম বলল, মিস্টার সাব্বির, আপনার বাবার কি অবস্থা? বাবার শরীর ভালো না, ভালো একটা ডাক্তার দেখাতে হবে। তাহলে দেখান। দেখাবো এই মাসের শেষে। ভালো। টমি বুঝছে টাকার সমস্যা। একটু পর খাবার আসলো। খাবার খেয়ে বেরিয়ে পড়লো ম্যাডাম। ম্যাডাম অনেক কাপড় কিনলো। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো, মিস্টার সাব্বির,
আপনার মেয়েদের জন্য কী রকম কাপড় পছন্দ? কি বলবো ম্যাডাম, আপনি যে কাপড় পরেন সেটাই তো সুন্দর, তবে এই গোলাপি কালার ড্রেস আপনাকে খুব সুন্দর দেখা যাবে। থ্যাংক ইউ। ম্যাডাম গোলাপি কালার ড্রেস বেশি করে কিনলো, তারপর গেল ম্যাডাম ছেলেদের টি শার্টের দোকানে। ছেলেদের দোকানে যাওয়ায় আমি অবাক হয়ে যাই, ম্যাডামের কি কোনো বয়ফ্রেন্ড আছে? কৌতূহলবশত আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম ছেলেদের দোকানে কি? কিছু না, আসেন। ম্যাডাম টি শার্ট আমার মতো মাপ নিচ্ছে, মোটামুটি অনেকগুলোই নিল। তারপর ঢুকলো একটা প্যান্টের দোকানে, সেখান থেকেও কতগুলো প্যান্ট নিল আমার মাপে, সব নিজের ইচ্ছে মতো নিল। তারপর ঢুকলো এক ঘড়ির দোকানে, সেখান থেকে দুটো ঘড়ি নিজের ইচ্ছে মতো ছেলেদের জন্য পছন্দ করলো। তারপর আবার আমার মাপের। ম্যাডাম বলল, সাব্বির, দেখো তো, আমি একটা ঘড়ি নেব। দেখো তো তোমার কোনটা পছন্দ হয় আমার জন্য। ম্যাডাম তুমি বলে মুখে হাত দিল। সরি সরি, আপনি দেখেন তো আমার জন্য কোনটা আপনার পছন্দ হয়। আমি ম্যাডামের কাজ দেখে রীতিমতো অবাক হচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে একটা গোলাপি কালার ঘড়ি পছন্দ করলাম। একটু পর ঢুকলো এক মোবাইলের দোকানে, সেখান থেকে নিজের পছন্দ মতো মোবাইল কিনলো। তারপর ঢুকলো এক পারফিউম দোকানে, সেখান থেকেও একটা লেডিস পারফিউম আর একটা ছেলেদের জন্য নিলো। আরও কত কিছু কিনলো তার হিসেব নেওয়া যাবে না। একটা ট্রলিতে সবগুলো নিলাম, এত কিছু হাতে নেওয়া অসম্ভব। বিল দেখে তো আমার মাথা ঘুরে যায়, প্রায় 2 লাখ টাকার মতো। আর ম্যাডাম হাসি মুখে বিল দিয়ে চলে আসলো। গাড়িতে এতগুলো জিনিসের জায়গা হয় না। একটু পর গাড়ি এসে আমার বাসের সামনে এলো। বললাম, ম্যাডাম আমি এখন যাই। শুনেন মিস্টার সাব্বির, আর কিছুদিন পর আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করবে। তারপর আমি তাকে যেগুলো ছেলেদের জন্য কিনছি সবগুলো তাকে দিব। ততদিন পর্যন্ত সেগুলো আপনার কাছে থাকুক। বলে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি না করতে পারলাম না। কবে প্রপোজ করবে? এই মাসের ভিতরে। এই মাসের ভেতরে প্রপোজ না করলে? আমি সবগুলো নিয়ে নিব। আচ্ছা। এই বলে আমি ছেলেদের সবকিছু গাড়ি থেকে বের করলাম। আপনি চাইলে মোবাইলটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমার দরকার পড়লে ব্যবহার করব। ওকে, আমি যাই। ওকে, গুড নাইট বললাম হাসি মুখে। আমি সাহেবকে ফোন দিলাম, বললাম তাড়াতাড়ি নিচে আসতে। প্রমি জানে সাব্বিরকে কিছু দিলে সে নিবে না, তাই সে এই পদ্ধতি ব্যবহার করছে। আর কিছুদিন পর সাব্বির প্রপোজ করবে প্রমিকে, আর প্রমি প্রপোজ করবে সাব্বিরকে। আর সে যে হাসিটা দিয়েছে, সেই হাসিটার জন্য প্রমি যে কোনো কিছুই করতে পারবে। সাকিব নিচে এসে একেবারে মাথায় হাত দিয়ে বসে রইলো। আমি বললাম, কি হয়েছে? এগুলো ভিতরে নে। এতগুলো শপিং ব্যাগ কার? চল এগুলো আগে ভিতরে নে, তারপর বলি তোকে আসল কথা। হুম, আমি আর সাকিব সবগুলো ব্যাগ ভেতরে নিলাম। ভেতরে নিয়ে সাকিব বলল, এবার বল, শপিং মল থেকে নিয়ে তাকে সব বললাম। প্রপোজ করবি কি তুই? আসলে আমি ভাবতেছি আমি প্রপোজ করব। এখন যদি তুই প্রপোজ করিস, তাহলে সে যদি বলে টাকার লোভে তুই তাকে প্রপোজ করতেছিস? যদি সে এটা ভাবে তাহলে তো আমার কিছু করার নাই। কবে বলবি? দেখি। সাকিব সবকিছু দেখতে লাগলো, দেখে বলল, এখানে তো অনেক টাকার শপিং। হুম। যদি সে তোকে ভালোবেসে থাকে? বলতে পারি না। এই শার্ট কিন্তু অনেক সুন্দর। তাহলে নে, আমি ম্যাডামকে বলবো নি। তোর আরেকজনের জিনিস আমি নিব। ঠিক বলছোস, নেওয়ার দরকার নাই। হুম। আমি ফ্রেশ হই, রাত 10টা বেজে গেছে। বিছানায় শুয়ে ম্যাডামের কথা চিন্তা করতে লাগলাম। সাকিব নাবিলের সাথে ফোনে কথা বলছে, ম্যাডামের কথা চিন্তা করতে লাগলাম। ম্যাডাম কি আমায় ভালোবাসে? তার একটা কথা খালি আমার ভাবাচ্ছে। গাড়ির মধ্যে বলছিল কথাটা, আমি রাগ করবো বলে মিথ্যা কথা বলেছে। তারপর আবার শপিং মলে আমাকে তুমি করে বলা। আমি রাগ করলে তার কি? সে তো আমার বস, সে যেটা বলবে সেটাই হবে। আমি রাগ করার কি? সে কি আমায় ভালোবাসে? ভালোবাসুক আর না বাসুক, প্রপোজ করার অধিকার তো আমার আছে। আমি প্রপোজ করব, কিন্তু কখন করব? সব সময় তো কাজে ব্যস্ত থাকে। পাইছি, সকালে করলেই কেমন হয়? এমন সময় সাকিব বলল, দোস্ত, কি ভাবতেছস? আরে টেনশন নিস না, আমার মনে হয় ম্যাডাম তোকে ভালোবাসে। কি জানি, তোর চাকরির কি সব ঠিক আছে? না রে, ম্যাডাম কথায় কথায় কিছু আলামত দিছে। কি আলামত দিছে? তার মেয়েকে বিয়ে করার। তুই ওই অফিস ছেড়ে দে, পরে কি করব? আমাদের কোম্পানিতে চলে আয়। তুই ম্যাডামকে বলছস? হুম। কি বলছে? কোন পোস্টে? ম্যাডামের সেক্রেটারি। শিওর? ম্যাডামের সেক্রেটারি? ম্যাডাম বলছে পরে জানাবে। ওকে। আমি আর কথা না বাড়িয়ে ঘুমে মনোযোগ দিলাম। ঘুম থেকে উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে গিয়ে ম্যাডামের সাথে দেখা। একটু পর নাবিলা আসলো। তারপর 4 জন মিলে হাঁটতে লাগলাম। একটু পর 4 জন গিয়ে এক জায়গায় গিয়ে বসি। নাবিলা আর সাকিব অন্যদিকে গিয়ে বসে। একটু পর তারা কোথায় জানি চলে গেল। ম্যাডাম আমাকে বলল, মিস্টার সাব্বির, কিছু বলবেন? আমি এই কয়েকদিন ব্যস্ত থাকবো। ম্যাডাম আমার চোখে তাকিয়ে আছে। আমি বললাম, হ্যাঁ, মন চাচ্ছে ম্যাডামের গলায় একটা চুমু দিতে।
মনে মনে হ্যাঁ অনেক কিছুই বলার আছে। কি বলেন? আপনার সেক্রেটারির ব্যাপারটা। সে আগামী মাসে জয়েন করবে আমার সেক্রেটারি হিসেবে। বেতন নাবিলার যত তার তত। আর কিছু? আর কিছু বলো, মনে মনে বললাম। না আর কিছু না। একটু পর সাকিব আর নাবিলা আসলো। সাকিব বলল, সাব্বির চল যাই, অফিসের সময় হয়ে যাচ্ছে। কংগ্রাচুলেশনস মিস্টার সাকিব, আগামী মাস থেকে তুমি আমাদের প্রমি ম্যাডামের সেক্রেটারি। কি বলেন সাব্বির ভাই? সত্যি? ম্যাডামকে জিজ্ঞেস কর। সত্যি। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। তারপর আমরা চলে আসলাম। এসে খাবার খেয়ে অফিসে গেলাম। পরের এক সপ্তাহ ম্যাডামের সাথে দেখা নেই বললেই চলে। এক সপ্তাহ পর অফিস করতেছি, এমন সময় বাড়ি থেকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? ভালো, তুমি কেমন? আর বাবার শরীরটা কেমন? বাবারে, তোর বাবার শরীরটা ভালো নেই, ডাক্তার বলে গেছে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। বাবা কিছু একটা কর। আচ্ছা মা, আমি দেখি কি করতে পারি। যা করার তাড়াতাড়ি কর, তোর বাবার শরীরটা একদম ভালো না। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখি কি করতে পারি। ফোন কেটে দিলাম। কথা বলার সময় মা কাটছিল। এখন কি করব? আমার কাছে নাই টাকা। সাহেবকে ফোন দিই তো তার কাছে তো টাকা নাই। তাকে ফোন দিলে তো কোনো লাভ হবে না। নাবিলাকে বলি কিছু টাকা দিতে। আমি বলবো নাকি সাকিবের হাতে এনে বলবো? সাহেবকেই ফোন দিই। সাকিব কোথায় তুই? অফিস থেকে বের হচ্ছি। ম্যাডাম আমার চাকরি নট করে দিছে। দোস্ত তোর কাছে কিছু টাকা হবে? কত টাকা? 50,000। এত টাকা কি জন্য? কি হয়েছে? আব্বার শরীর ভালো না, তাদের হাসপাতালে ভর্তি করাতে হবে। তুই তো জানোস আমার অবস্থা। আচ্ছা আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। নাবিলাকে বলে দেখি। তাড়াতাড়ি দেখ, আমার এখন বাড়িতে যেতে হবে। দেখি আমি কি করতে পারি। আমি ফোন রেখে দিলাম। যাই ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আসি। গিয়ে দেখি ম্যাডাম নাই। ম্যানেজারের কাছে যাই। স্যার আসবো? আসো। স্যার আমার ছুটি লাগবে। কেন? স্যার আমার বাবার অনেক অসুখ, তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করাতে হবে। আমি তো কাউকে ছুটি দিতে পারি না। দাঁড়াও, ম্যাডামকে ফোন দিই। স্যার ম্যাডামকে ফোন দিল। একজন লোক ছুটি চাচ্ছে। আপনাকে না বলছি মিটিংয়ের সময় কল দিতে? কে এসে? মিস্টার সাব্বির। ওকে, তাহলে বলেন, আমি তার মোবাইলে ফোন দিচ্ছি। ওকে ম্যাডাম, আমি বলে দিচ্ছি। মিস্টার সাব্বির, আপনার মোবাইলে ম্যাডাম ফোন দেবে। ওকে স্যার। টমির রাগটা একটু কমে সাব্বিরের নাম শুনে। টমি গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের মধ্যে ছিল। সেই এক সপ্তাহে অনেক ব্যস্ত ছিল নতুন কোম্পানি তৈরির কাজে। সে মিটিং শর্টকাট শেষ করে দেয়। শেষ করে ফোন দেয় সাব্বিরকে। আমি ম্যানেজারের অফিস থেকে বের হয়ে নিজের অফিসে এসে বসলাম। ভাবলাম ম্যাডাম তো মিটিং কোন সময় জানি শেষ হয়। এমন সময় ফোন আসলো। ফোন ধরে দেখি ওই দিন রাতে যে নাম্বারটা, সেই নাম্বারটা। মেজাজটা গরম হয়ে যায়। সময় পাইলো না ফোন দিতে। ধরবো নাকি ধরবো না? ধরলে পরে ম্যাডামের ফোন কল মিস হয়ে যায়। ফোন দিয়েই যাচ্ছে, কি করবো বুঝে পাচ্ছি না। ধরি। হ্যালো, কে বলছেন? আমি তোমার বস প্রমি ম্যাডাম। আমি কথা হারিয়ে ফেলছি। এটা কি করে সম্ভব? ওই দিন রাতে ম্যাডাম আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে আর কথা বলে নাই। চিনছি। বলেন আপনার কি সমস্যা? আমার ছুটি লাগবে। আপনি কি অফিসে? হুম আমি আপনাকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি, চলে আসেন। হুম একটু পর আমার মোবাইলে একটা মেসেজ আসলো। দেখি একটা রেস্টুরেন্টের ঠিকানা। সেই ঠিকানায় চলে গেলাম। গিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। গিয়ে দেখি ম্যাডাম এক কোনায় এক টেবিলে একটা ছেলের সাথে কথা বলছে। আমি ম্যাডামের কাছে যাবো, এমন সময় দেখি ছেলেটা ম্যাডামকে প্রপোজ করছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। ম্যাডাম এটা দেখানোর জন্য আমাকে বলছে আসার জন্য। আমি কষ্ট সহ্য করতে পারবো না দেখে অন্যদিকে মুখ ঘুরে নিলাম। আমি ভাবছি ম্যাডামের হাতের রিং পড়ছে, তার হাতটা ধরছে, তার পাশে গিয়ে বসছে, তাকে জড়ি ধরছে, একটু পরে কিস করবে। এসব চিন্তা আমার মাথায় ঘুরছে, কিন্তু হলো ওর উল্টো। দেখে ছেলেটা মুখ কালো করে মাথা নিচু করে বেড়ে যাচ্ছে। আমি ম্যাডামের দিকে ঘুরে দেখি ম্যাডাম মাথা টেবিলে রেখে বসে আছে। প্রমি যে ছেলেটার সাথে বসেছিল সে ছেলেটা হলো অন্য কোম্পানির মালিক। সে প্রমিকে পছন্দ করে, তাই প্রমিকে প্রপোজ করেছে। কিন্তু প্রমি সাব্বিরকে দেখে বলল, ওই যে ছেলেটাকে দেখছেন, ওটা আমার ভালোবাসা। আমি আস্তে আস্তে সেখানে গেলাম। গিয়ে টেবিলে বসলাম। বললাম, ম্যাডাম। বলেন। ম্যাম আমার ছুটি লাগবে। কি জন্য? ম্যাম আমার বাবা ভীষণ অসুস্থ, বাবাকে জরুরি হসপিটালে নিতে হবে, তাই ছুটি লাগবে। কয়দিন লাগবে? 2-3 দিন লাগতে পারে। ওকে যান। আপনার বাবাকে কি ঢাকায় নিয়ে আসবেন? হুম তাহলে অ্যাম্বুলেন্স নিয়ে যাবেন আপনার বাড়িতে? হুম অ্যাম্বুলেন্স নিতে হবে না, আমার গাড়ি নিয়ে যান। আর যে হসপিটালে ভর্তি করাবেন সে হসপিটালের নাম
সব কিছু আমাকে টেক্সট করবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আরেকটা কথা আছে ম্যাম। বলেন। ম্যাম, আমার কিছু টাকা ধার লাগবে, এই মাসের শেষে দিয়ে দেবো। ম্যাডাম নিজের ক্রেডিট কার্ড দিয়ে বললো। যত টাকা লাগবে নিয়ে নেন। পিন। থ্যাংক ইউ ম্যাম। ভালো থাকবেন। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় শেফকেও নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে বাবাকে গাড়িতে ওঠালাম। মাকে বললাম, মা তুমি বাড়িতে থাকো, সাদিয়াকে আমি নিয়ে যাই। আমি চাই। আচ্ছা চলো। আমি ভালো এক হাসপাতালে বাবাকে ভর্তি করালাম। বাবার চিকিৎসা হয়, ডাক্তার বললো তার 1 মাস রেস্টে থাকলে সব ঠিক হয়ে যাবে। আমার পুরো ফ্যামিলি হাসপাতালে থাকে। আমি হাসপাতালের ঠিকানা টেক্সট করে দিই ম্যাডামকে আগেই। মা আর বোনকে বলেছিলাম আমার বাসায় থাকতে, কিন্তু তারা থাকবে না। বাবাকে ছাড়া সাদিয়া কোথাও যাবে না। আমি সকালে মা আর বোনকে খাবার দিয়ে চলে আসবো। এমন সময় মা জিজ্ঞেস করলো, বাবা, তুই এত টাকা কোথায় পেলি? মা আমাদের অফিসের বসকে বলেছিলাম কিছু টাকা ধার দিতে, তারপর ম্যাডাম আমাকে তার ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছে। তোর অফিসের বসের কি বিবাহ হয়েছে? না মা। তোর বসকে একবার দেখার শখ ছিল। তোর বস মনে হয় অনেক ভালো। দেখা মনে। পরে আরেকদিন। ম্যাডাম অনেক ব্যস্ত থাকে। আচ্ছা। অফিসে চলে আসলাম। অফিসে এসে ম্যাডামের কাছে গেলাম। অফিসের কাছে গিয়ে দেখি ম্যাডাম বসে আছে। আমি সোজা অফিসে ঢুকে চেয়ারে বসি। চেয়ারে বসে ম্যাডামকে বললাম, কেমন আছেন ম্যাম? ভালো। আপনি? আপনার বাবার শরীরটা কেমন? বাবার শরীর আগের চেয়ে অনেক ভালো। ম্যাডাম নেন আপনার ক্রেডিট কার্ড। রাখেন আপনার কাছে। না ম্যাম, আর দরকার পড়বে না। ওকে। ম্যাম আমার টাকাগুলো দিতে একটু দেরি হবে। যখন ইচ্ছে দিয়েন। থ্যাংক ইউ ম্যাম। আপনি কি এখন থেকে ব্যস্ত থাকবেন? না, কেন? এমনি কাল সকালে হাঁটতে যাবেন? তাহলে আমি যাই। যান। আমি অফিসে গিয়ে কাজে মনোযোগ দিলাম। টমি সাব্বির যাওয়াতে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। যাওয়ার সময় বাড়ি থেকে কাপড় পাল্টিয়ে নেয় যাতে সাব্বিরের মার পছন্দ হয়। হাসপাতালে গিয়ে সাব্বিরের মা বোনকে খুঁজছে। সাব্বিরের মার কাছে গিয়ে বলল, আন্টি কেমন আছেন? ভালো। তুমি কে? আন্টি আমি সাব্বিরের একজন ভালো বান্ধবী। নাম কি তোমার? বসো। নামটা জানা কি বড় কথা? আমি সাব্বিরের বান্ধবী, সেটা বড় কথা। আচ্ছা মা, তোমার কে আছে? মা আছে, বাবা নেই। আমি দুঃখিত। ইটস ওকে। চলেন আঙ্কেলের সাথে দেখা করি। চলো। তোমার নাম কি? সাব্বিরের বোন? আমি সাদিয়া। কিসে পড়ো? এইবার এসএসসি পরীক্ষা দিব, দোয়া করবে। টমি তাদের সাথে অনেকক্ষণ সময় কাটায়। সাব্বিরের বোনকে ঘুরতে নিয়ে যায়, রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ায়। দুপুর পর্যন্ত তাদের সাথে থেকে চলে আসে। সাব্বির দুপুর পর্যন্ত কাজ করে ম্যাডামকে ফোন দেয় ছুটির জন্য। ম্যাডাম আমার ছুটি লাগবে। কেন? আমার বাবা তো হাসপাতালে, সেখানে মা বোন আছে, তাই তাদেরকে খাবার দিতে যেতে হবে। যান। আমি খাবার নিয়ে হাসপাতালে গেলাম। গিয়ে দেখি তারা খাবার খেয়ে উঠছে। আমি বললাম, তোমরা খাবার কিনছো কেন? আমি না বলছি আমি নিয়ে আসবো। তোর এক বান্ধবী এসে সব খাবার কিনে দিয়ে গেছে আর আমাকে ঘুরতে নিয়ে গেছে। তোর এই বান্ধবীটা অনেক ভালো। আমার বান্ধবী কে? নাম বলে নাই। আর তার কথাবার্তা অনেক ভালো। নাম বলে নাই? কেন পরিচয় দেয় নাই? আর তার খাবার তোমরা রাখছো? তোর কি করে সাহস হয় তার সাথে যাওয়ার? না ভাইয়া, মেয়েটা অনেক ভালো। তোর বাবাকে দেখে দোয়া করছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বুঝছি। আর এরকম কেউ আসলে সাথে সাথে আমাকে জানাবা। আচ্ছা ভাই। কতক্ষণ হবে গেছে? তুই আসার 5 মিনিট আগে। আমি ভাবতে লাগলাম কি হতে পারে। এখানে এসে একটা পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। ঘ্রাণটা আমার খুবই চেনা। মনে হচ্ছে ম্যাডাম এমন ঘ্রাণওয়ালা একটা পারফিউম ব্যবহার করে। তাহলে কি ম্যাডাম? তো ম্যাডাম কেন আসবে? সে আজকে কত ব্যস্ত। সে আসবে আমার বাবা মাকে দেখতে। আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেয়েটার চেহারা কেমন? মেয়েটা তোর মতোই সাদা সুন্দর। সাদিয়া সুন্দর করে মেয়েটার চেহারাটা বর্ণনা দিল। বর্ণনা ম্যাডামের চেহারার সাথেই মিলে যায়। কি ড্রেস পরছে? সাদা কালার ড্রেস পরেছে। তার হাঁটার স্টাইল কেমন বল? হাঁটার স্টাইল দেখে আর কোনো সন্দেহ রইল না, এটা একমাত্র ম্যাডাম। ম্যাডামের প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা দুটোই বেড়ে গেল। আমার মনে হয় সে দিনটা এসে গেছে, যে দিনের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। তাকে আমি কাল সকালে তাকে আমার মনের কথা বলে দেবো। এখন যেটা মন চায় সেটা হোক। চাকরি চলে গেলে যাবে, মনকে কষ্ট দেওয়া থেকে ভালো বলে ফেলা। আগামীকাল সকালে বলবো। আগামীকাল আমার মনের কথা সব বলে দেবো। এসব কথা ভাবতে লাগলাম। সাদিয়া জিজ্ঞেস করলো, ভাই কি ভাবছিস? কিছু না, তুই কি ঘুমাবেই? মা তুমি চলো বাসায় ঘুমাবে। আমি এখানেই আছি। তোর বাবাকে ছাড়া আমি কোথাও যাব না। সাদিয়া তুই আমার বাসায় চলে যা। আমি সাকিবকে ফোন দিলাম। সাকিব তুই কই? আমি বাসায়। শোন, তুই আজকে আমার মার সাথে হাসপাতালে থাকবি। আমার বোন আর আমি খুব ক্লান্ত। তুই রেডি হয়ে হাসপাতালে চলে আয়। আর তোর তো একা ভালো লাগবে না, মন চাইলে নাবিলাকে নিয়ে আয়। তুই কোনো টেনশন করিস না, আমি আসতেছি। ওকে। কার সাথে কথা বললি? সাকিবের সাথে, সে আসতেছে আজ।
রাতে সে এখানে থাকবে। ভাই চল বাসায় যাই। সাকিব আসুক। হুম। একটু পর সাকিব আসলো নাবিলাকে নিয়ে। ভালোই হলো, নাবিলার সাথে মা কথা বলবে। আমি আর সাদিয়া বাসায় আসি। সাদিয়া এসেই ঘুমিয়ে যায়। আমি ফ্রেশ হয়ে সাদিয়ার জন্য বাইরে থেকে খাবার আনি। আমি সন্ধ্যার দিকে শুয়ে পড়ি। অনেক ক্লান্ত লাগছে, গতকাল রাতে ঘুম হয় নাই। তারপর আজ আবার অফিস। ম্যাডামের কথা মনে হচ্ছে। ম্যাডামকে কাল সকালে আমার মনের সব কথা বলে দেবো। কিভাবে বলবো? এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। রমিও রাতে সে ভাবছে, আর কত অপেক্ষা করব? আমি যে তাকে ভালোবাসি সেটা তাকে বলতেই হবে। এত সম্পদ আমার, তারপরেও একজনের ভালোবাসার মানুষ হতে পারলাম। ভালোবাসার কাছে এসব সম্পদ তুচ্ছ। আমার মনে হয় আগামীকাল সেই কাঙ্ক্ষিত সময় তাকে বলার। রমিও মনে মনে ঠিক করে ফেলেছে কালই তাকে সব বলে দিবে, তার মনের সব কথা। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখি রাত 11টা বাজে। তাড়াতাড়ি সাদিয়াকে ডাক দেই খাবার খাওয়ার জন্য। এই সাদিয়া, ওঠ, খাবার খাবি না? না, ইচ্ছে নাই। খেয়ে ঘুমা। আমি খাবো না, তুই খা। আমি হাসপাতালে ফোন দিলাম সাকিবের কাছে। হ্যালো সাকিব, কি করিস? কিছু না, বসে আছি। খাইছস? আর মা খাইছে? হুম। সকালে আসবো, মা কিছু চাইলে দিস। ওকে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ পড়ে রেডি হলাম হাঁটতে যাওয়ার জন্য। আজকে ম্যাডামকে আমার মনের কথা বলবোই, সেজন্য ম্যাডামের পছন্দের একটা সাদা টি শার্ট পরলাম, পারফিউম দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে অনেকখানি চলে আসলাম। ম্যাডামকে দেখতে পাচ্ছি না। রমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে, রেডি হয়। আজ সাব্বিরের প্রিয় কালার গোলাপি কালার একটা গেঞ্জি পরে, ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। তারও নিয়ত আজকে সে সাব্বিরকে তার মনের কথা বলে দিবে। সে হাঁটতে চলে আসে। কিছুক্ষণ হেঁটে দেখে সাব্বির আসছে না, তাই একটা জায়গায় গিয়ে বসলো। আমি আর একটু সামনে যাই, দেখি ম্যাডাম বসে আছে। আজ ম্যাডামকে অনেক সুন্দরী দেখাচ্ছে। আমার পছন্দের গোলাপি কালারের একটা গেঞ্জি পরে আসছে। আমি আস্তে আস্তে কাছে গিয়ে বললাম, বসতে পারি? হুম। আমি বসলাম ম্যাডামের পাশে। ম্যাডাম, আপনাকে কিছু বলার আছে। পরে বলেন, আগে চলেন, ওই দিকে যাই, ওইখানে খুব বাতাস। চলেন। আমি আর ম্যাডাম ওইখানে যাই। সেখানে বাতাসে ম্যাডামের চুলগুলো উঠছে, আর সকালের হালকা সূর্যের আভা মুখে পড়ছে, তাকে অপরূপ দেখাচ্ছে। আমি ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কতগুলো ভাবছিলাম। ম্যাডাম আমার দিকে তাকায়, আমার চোখে চোখ রাখে। আমি লজ্জায় চোখ সরে নেই। ম্যাডাম বলল, কি না বলবেন? বলবো। বলেন। এখন আমি যে কথাটা বলবো এটা আমার খুবই ব্যক্তিগত, আর এটা বললে এমনকি আমার চাকরি নটও করে দিতে পারেন, আর তার জন্য আমি প্রস্তুত। আমি যা বলবো একদম মন খুলে। এখন যদি আপনি অনুমতি নেন তাহলে আমি বলবো। বলেন। রমির আর মন সইছে না, কি কথা বলবে সাব্বির? সে কি আমাকে এখন তার ভালোবাসার কথা জানাবে? জানাক, মন চায়, না জানাক, আমি বলে দিব আমি যে তাকে ভালোবাসি। ম্যাডাম কি ভাবছেন, বলবো? বলেন। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ ম্যাম। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। এই কথা শোনার পর কিছুক্ষণ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলো, যেন এই কথাটা শোনার জন্য অধীর অপেক্ষায় আছে। এরপর ম্যাডামের চোখ দিয়ে পানি চলে আসলো। আমি ভয় পেয়ে যাই। ম্যাডামের মন না কত শক্ত। আমার এই কটা কথাতে ম্যাডামের চোখ দিয়ে পানি বের হচ্ছে। ম্যাডাম বলল, আবার বলেন, কি বলছেন? আমি আপনাকে ভালোবাসি। আমার আর ম্যাডামের চোখ একসাথে হয়। ম্যাডামের চোখ বলে দিচ্ছে সে যে আমাকে ভালোবাসে এই কথা। এই 3টা কথা বলতে আপনার এতদিন সময় লাগলো কেন? আমার চেহারা কি খারাপ? তাহলে এতদিন সময় কেন লাগলো? প্রথম দেখাতে কেন বলতে পারলেন না এই কথাটা? আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমিও তাকে জড়িয়ে ধরি। যদি প্রথম দেখাতে বলতাম তাহলে কি আমি তোমাকে এতটা ভালোবাসতে পারতাম, আর তুমি আমাকে এতটা ভালোবাসতে? আমি তোমাকে অনেক ভালোবাসি সাব্বির, অনেক অনেক। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও ম্যাডামকে শক্ত করে ধরে রাখি, আর ম্যাডাম আমাকে শক্ত করে ধরে রাখে। বলো, আমায় ছেড়ে কখনো যাবে না? কখনো ছেড়ে যাব না আমি তোমায়। জানো, আর যদি তুমি আমায় তোমার ভালোবাসার কথা না বলতে, তাহলে আমি বলে দিতাম আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসো আমাকে? অনেক, তার চেয়ে বেশি। আই লাভ ইউ সাব্বির, আই লাভ ইউ। এই বলে ম্যাডাম আবার কাঁদতে শুরু করলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আর কেঁদো না। এবার ছাড়ো, মানুষ দেখছে তো। না, ছাড়বো না। আজ তোমাকে সারাদিন এভাবে ধরে রাখবো। আচ্ছা, ধরে রাখো।